এই, এদিকে আয়। এভাবে পায়ের উপর পা তুলে বসে আছিস কেন? বাড়ির কাজগুলো কে করবে? তোর মা? অবনী সোফার উপর বসেছিল। তখন কথাটি তার মামি এসে বলে। অবনী তার মামিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তিনি অসম্ভব রেগে আছেন, যার ফলস্বরূপ তার চোখ এবং মুখ লাল হয়ে রয়েছে। অবনী ভয়ার্থ গলায় জবাব দেয়, না মামি, আসলে আমার পাটা ব্যথা করছিল, তাই একটু বসেছিলাম। বসেছিস মানে? তাহলে বাড়ির কাজগুলো করবে কে? না আসলে মামি, আমি করছি। তাহলে যা, গিয়ে বাসনগুলো ধুয়ে রান্না কর। অবনী সেখানে আর না দাঁড়িয়ে সোজা চলে যায় কিচেনে। অবনী একটা অনাথ সন্তান। তার বাবা মা ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মামার সাথে থাকে এবং মামি কাজের লোকের মতো খাটায়। অবনী কিছু বলতে পারে না, বললেই তাকে মারে। সে তাদের এই রকম অবিচার সহ্য করতে না পেরে অনেকবার এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু সে এই বাড়ি থেকে বাহির হয়ে কোথায় যাবে? এই শহরে যে তার আর আপন বলতে কেউ নেই, কার কাছে যাবে সে? এইসব কথা ভেবে অবনীর আর এই বাড়ি ছেড়ে যাওয়া হয় না। অবনী কাজ করতে করতে দুপুর হয়ে যায়। সে সবাইকে খাবার খাইয়ে থালা বাসনগুলো ধুয়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দেয়। সারাদিনের পরিশ্রমে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। এই যে নবাব জাদি, পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, কাজগুলো করবে কে? অবনী তার মামির হঠাৎ রাগী কণ্ঠের কথাগুলো শুনে ঘুম ভেঙে যায়। কি হয়েছে মামি? কি হয়েছে মানে? পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, বাড়ির কাজগুলো করবে কে? মামি, আমি তো সব কাজ গুছিয়ে এসেছি, এখন তো কোনো কাজ নেই। কাজ নেই মানে? কয়টা বাজে তোর খবর আছে? বিকেল 4টা বাজে, আর তুই বলছিস বাড়ির কোনো কাজ নেই? অবনী ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি। না মানে মামি, ঘুমিয়েছিলাম তাই বলতে পারিনি। মনে থাকবে কিভাবে? মনে হচ্ছে যে এটা তার বাপের বাড়ি, যে যখন ইচ্ছে তখন ঘুমাবে আর উঠবে। যা, গিয়ে কাজ কর। অবনী তার বাবার কথা শুনে তার দুই চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যা তার মামির অগোচরে। অবনী বিছানা থেকে উঠে দাঁড়ায়। আর শোন, আমার জন্য চা দিয়ে আসবি রুমে। জি মামি। অবনী চলে যায় কিচেনে, আর প্রথমেই সে তার মামির জন্য এক কাপ চা বানিয়ে চলে যায় তার রুমে। মামি আসবো? হুম, আস। আপনার? রাখ। অবনী চায়ের কাপটা রেখে চলে আসতে যাবে তখন, এই অবনী, শোন, জি মামি। যারা স্কুল থেকে এসেছে কিনা দেখ। সে যদি স্কুল থেকে আসে তাহলে তাকে খাবার দিস। আচ্ছা মামি। অবনী সেখান থেকে চলে আসে জারার রুমে। এসে দেখে অবনী স্কুল থেকে ফিরছে। যারা, কখন আসলি? এই তো মাত্র। তো খাবার খাবে? খাবার খাবো না তো কি খাবো? তোমার মাথা? অবনী আর কিছু না বলে কিচেনে চলে আসে, আর খাবার নিয়ে আবারও চলে আসে জারার রুমে। যারা, তোর খাবার। রাখো, আমি হাত ধুয়ে আসছি। অবনী খাবার প্লেটটা টেবিলের ওপর রাখে, আর যারা এসে খেতে বসে। যারা খাবার প্লেটটা হাত দিয়ে সাথে সাথে অবনীর মুখের ওপর ফেলে। অবনী কিছু বুঝে ওঠার আগে এইসব হয়ে গেল। এই, এগুলো কি খাবার? ঠান্ডা কেন? যারার চিৎকার শুনে তার মা তার রুম থেকে চলে আসে। কি হয়েছে রে মা? এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করবো না? এই ফকিরের বাচ্চা এগুলো কি খাবার এনেছে? অবনী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন তার গালে কিছু একটা অনুভব করলো। তার মামি তার গালে থাপ্পড় মেরেছে। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। এই হতচ্ছাড়ি, তুই খাবারগুলো গরম করে আনতে পারিসনি? আমার মেয়েটা সারাদিন পরে এসে ঠান্ডা খাবার খাবে। যা, গিয়ে খাবার গরম করে নিয়ে আয় আর এগুলো পরিষ্কার কর। অবনী চলে যায় আবারও কিচেনে, আর খাবার গরম করে এনে দেয় এবং রুমটা পরিষ্কার করে দেয়। রাতের বেলা অবনী সবাইকে খাইয়ে রুমে চলে আসে। অবনীর মামা ব্যবসার কাজে বাহিরে গেছে, তাই কয়দিন তার সাথে কথা হয় না। অবনী নিজের রুমে গিয়ে তার আলমারি থেকে নিজের বাবা মার ফটোটা বের করে আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কেন চলে গেলে আমাকে ছেড়ে? তোমরা আমাকে নিলে না কেন তোমাদের সাথে? তোমরা জানো না তোমাদের ছেড়ে আমি ভালো নেই, অনেক কষ্টে আছি আমি, জানো তোমরা? মামি না আমাকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করায়, একটু ভুল হলে মারে, সারাদিন অবহেলা করে আমাকে।
আমি ভালো নেই বাবা মা, আমাকে নিয়ে যাও তোমরা তোমাদের সাথে। আমি যে আর পারছি না এই অবহেলা নিতে। অবনী কান্না করতে করতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তা জানা নেই। ভোরবেলা ওই দূর মসজিদ থেকে ভেসে আসা আল্লাহর নামের প্রতিধ্বনিতে অবনীর ঘুম ভেঙে যায়। সে উঠে উঁচু করে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষে কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সকালে সবার জন্য নাস্তা বানানোর পরে টেবিলে সাজানো হলো। সবাই এসে বসে পড়ল। খাওয়া শেষে অবনী নিচু গলায় বলল, মামি, আমার না আজ ভার্সিটি যেতে হবে। কেন ভার্সিটিতে যাবি? আর তুই যদি এখন ভার্সিটিতে যাস তাহলে বাড়ির কাজগুলো কে করবে? তোর মা এসে করে দিয়ে যাবে। মামি যে মারা গেছে তাকে নিয়ে কথা না বললে হয় না? কি আমার মুখের উপর কথা? মামি ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় অবনীর গালে। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আর মামির আগে গজগজ করে বলে, আর যদি মুখে মুখে তর্ক করিস তাহলে এর থেকেও খারাপ হবে বলে দিলাম। অবনী আবারও ভয়ার্থ গলায় জবাব দেয়, মামি, আমার না আজকে ভার্সিটি যেতেই হবে, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, না হলে আমার অনেক খারাপ হয়ে যাবে। ভার্সিটি যাবি? আচ্ছা যাবি, তার আগে বাড়ির সব কাজ সেরে তারপর যাবি। ঠিক আছে মামি, আমি বাড়ির সব কাজ করে দিয়ে যাব। সাহিলা বেগম রাগে গজগজ করতে করতে চলে যায় তার রুমে। আর অবনীও চলে যায় বাড়ির কাজগুলো করতে। বাড়ির কাজ শেষ করতে করতে 9:30 বেজে গেছে। তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে যখন বেরিয়ে যাবে তখন, এই অবনী শোন, জি মামি, কিছু বলবেন? এই ধর, এগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে তারপর যাবি। মামি কতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে অবনী বুঝতে পারে তার আজকে ভার্সিটি যাওয়া আর মামির মোটেও পছন্দ হয়নি। তার মামি এমনিতেও তাকে পড়তে দিতে চায় না। সে জোর করে এতটুকু পর্যন্ত এসেছে। অবনী আমতা আমতা করে বলে, কিন্তু মামি, এগুলো ধুতে তো প্রায় ঘন্টাখানেক সময় তো লাগবেই, কিন্তু আমার তো সময় নেই। আমি কিছু জানি না, তুই আজ এগুলো ধুয়ে তারপর যাবি। অবনী ভালো করে জানে তার কাজ না শেষ হওয়া পর্যন্ত তাকে বাড়ির বাইরে এক পাও রাখতে দেবে না তার মামি। তাই সে কোনো উপায় না পেয়ে কাপড়গুলো নিয়ে কাচতে বসে যায়। কাপড়গুলো কাচতে কাচতে প্রায় 1 ঘন্টা লাগে। সে সেইগুলো রোদে শুকাতে দিয়ে মামির কাছে বলে বেরিয়ে পড়ে। তার বাড়ি থেকে তার ভার্সিটি 10 টাকার ভাড়া। তাই অবনী প্রায় সময় হেঁটে যায়, কিন্তু আজকে আর হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। এমনিতেই তার দেরি হয়ে গেছে, তার উপর হেঁটে গেলে তো আরও দেরি হয়ে যাবে। তাই সে একটা রিক্সা নিয়ে চলে যায় ভার্সিটিতে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। অবনী ভিতরে ঢুকে পড়ে। অবনী, তোমার এত দেরি হলো কেন আজকে? আসলে স্যার কিছু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। তবে আর হবে না স্যার। আচ্ছা যাও, গিয়ে সিটে বসো। অবনী গিয়ে তার বান্ধবী মাহির পাশে বসে পড়ে। কি রে ফইনি, কি খবর তোর? এই তোরে কতবার বলবো আমাকে ফকিনি বলবি না? আমার বাবা মা আমার আকিকা করে এত সুন্দর একটা নাম রাখছে মাহি, তুই সেটা না বলে শুধু ফকিনি বলে ডাকোস কেন? ডাকছি, বেশ করেছি, আরও ডাকবো, তোর কোনো সমস্যা? থাকবই, তোরে আর কিছু কমই না। এবার একটু চুপ করে থাক, ক্লাসে মন দে। অতঃপর দুইজনে ক্লাসে মনোযোগী হয়। একে একে তারা সকল ক্লাসগুলো করে। ক্লাস থেকে বাহির হবার পরে, অবনী, স্যার যেতে বলছে। কোথায়? অফিসে। কালকে রাতে আমার কাছে একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল তার সাথে যেন ভার্সিটি শেষে দেখা করি। আচ্ছা চল। তারা দুজন নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে চলে আসে অফিসে। মে আই কামিং স্যার? আদনান সাহেব চেয়ারে কেস ফাইল ঘাঁটছিলেন। হঠাৎ সামনে তাকায়। ও, তোমরা আসো। তারা দুজন ভেতরে গিয়ে 2টা চেয়ারে বসে পড়ে। বলো কি খাবে, চা না কফি? স্যার, আমরা এখানে খেতে আসিনি, কি জন্য ডেকেছেন সেটা বলুন। আচ্ছা ঠিক আছে, যে জন্য রেগেছিলাম, তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের কাজটা শেষ করো। স্যার, চেষ্টা করছি, আশা করি অতি দ্রুত শেষ হয়ে যাবে। গুড। আর সবসময় নিজেদের কাছে পিস্তল রাখবে, কারণ এখন সন্ত্রাসীদের সংখ্যা বাড়ছে। তারা কখন তোমাদের উপর আক্রমণ করে বসে তা ঠিক নেই। ঠিক আছে স্যার, আর আমাদের চিনবেন কিভাবে তারা? আমাদের তো পরিচয় নেই। তোমাদের নাম পুরো সিআইডিতে সিক্রেট। কেউ জানে যে তাদের 2জন লেডি অফিসার রয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ওকে, টেক কেয়ার। তারা দুজন বাহিরে চলে আসে।
কি রে ফইনি, তুই ভিতরে একটা কথাও বললি না কেন? প্রথমত তুই আমারে আর ফকিনি বলবি না, দ্বিতীয়ত তুই যেখানে থাকবি সেখানে আমার কথা বলার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা আমি যাই রে। যাই মানে? তুই প্রথমে আমার সাথে খাবার খাবি, তারপর যাবি। না রে, আজকে না, অন্য একদিন। এমনিতে দেরি হয়ে গেছে, জানি না কপালে কি আছে। আমি কিচ্ছু শুনতে চাই না। তুই আমার সাথে এখন রেস্টুরেন্টে খাবি মানে খাবি। অতঃপর মাহির জোরাজোরিতে অবনী বাধ্য হলো রেস্টুরেন্টে যেতে। তারা দুজন খাবার খেয়ে যে যার গন্তব্যে চলে যায়। এদিকে অবনীর ভয়ে তার কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে, কারণ মামি তার সামনে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। অবনী কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ তার অবস্থা কাহিল। এই হতচ্ছাড়ি, তোকে কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য বেরোতে দিয়েছি? আসলে মাহি। চুপ। আর এখন মাহির নাম দিয়ে চালিয়ে যাবি ভেবেছিস? কি মনে করিস তুই? কি করিস না করিস আমি কিছু জানি না। ছেলেটা কে ছিল? অবনী তার মামির কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কোন ছেলে? কিসের ছেলে? মামি, তুমি কিসের কথা বলছো? কিসের ছেলে? কিসের ছেলে যেন কিছুই জানে না। তোকে আজকে যারা স্কুল থেকে আসার সময় একটা ছেলের সাথে দেখেছে। অবনীর আর বুঝতে বাকি নেই কোনো তার সাথে এসব হচ্ছে। সে যারার দিকে তাকিয়ে দেখে, সে মুচকি হাসছে। মামি, বিশ্বাস করো, যারা মিথ্যে বলছে। আমি কোনো ছেলের সাথে ছিলাম না, আমি তো মাহির সাথে ছিলাম। কি? তার মানে আমি মিথ্যে বলছি? মা বিশ্বাস করো, আপুকে আমি একটা ছেলের সাথে দেখেছি, আর আপু কিনা আমাকে মিথ্যেবাদী বানিয়ে দিল। অবনীর মামি তার মেয়ের এরকম ন্যাকা কান্না দেখে রেগে আগুন হয়ে যায়, যার ফলস্বরূপ অবনীকে খেতে হয় থাপ্পড়। অবনী কিছু বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এভাবে চলে যায় আরও কয়েকটা দিন। এর ভেতর অবনীর মামাও চলে আসে। সে এসে যেন অবনীর ওপর বিশাল পাথর দিয়ে দিয়েছে, কারণ তার মামা তার বিয়ে ঠিক করে ফেলেছে তার এক বন্ধুর ছেলের সাথে। মামা, আমি বিয়ে করব না। মামা এবং মামি বসে বসে টিভিতে খবর দেখছেন। অবনীর এমন হঠাৎ কথায় তার দিকে ফিরে তাকায় এবং তাদের দুজনের চোখে ভীষণ লাল হয়ে যায়। তাদের দেখে অবনী ভয় পেয়ে যায়। মামা চোখ লাল করে বলে, কি বললি? আমি এই বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমি আমার পড়ালেখা শেষ করতে চাই, আর ছেলেটাকে আমার পছন্দ, শুধু নেশা করে। অবনীর কথা শেষ হতে না হতে মামি চিৎকার করে, তুই বিয়ে করবি না, তোর ঘাড় করবে। মামি, এই বিয়ে করব না আমি। তুই বিয়ে করবি না? তোকে কি আমরা বসিয়ে বসে খাওয়াবো? তোর বাপ মা কি আমাদের অর্থ সম্পদ দিয়ে গেছে যে তোকে বসিয়ে বসে খাওয়াবো? অবনী যত মানা করে তাতে কিছু হয় না। তারা তাদের সিদ্ধান্তে আটক। তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। অবনী না করলেই তাকে তারা বেকায়দায় মেরেছে। সে চুপচাপ সব সহ্য করেছে। দেখতে দেখতে তার বিয়ের দিন ঘনিয়ে এলো এবং যথারীতি বিয়ের কাজ শুরু হয়ে গেল। মা, আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। জানার এমন কথায় সাহেলা বেগম থ হয়ে যায়। তাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না, তাদের কি হবে? তাদের মান সম্মান এলাকাতে তারা মুখ দেখাবে কিভাবে? মা, তোমার কি হলো? চুপ করে আছো কেন? কি হয়েছে যারা? আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি? হুম। এখন কি হবে? তাদের কি বলবো আমি? আমার মান সম্মান তো গেলই, এখন আমি বরপক্ষদের কি বলবো? আপুর ঘর থেকে এই চিরকুটটা পেয়েছি। দেখি। প্রিয় মামা, তুমি যখন এই চিরকুটটা হাতে পাবে তখন হয়তো তোমরা আমাকে পাবে না। চলে গেছি আমি তোমাদের থেকে, নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে নিজেকে করতে। তোমরা বলতে না আমি তোমাদের বোঝা, তাই আজকে বোঝাটা কমিয়ে দিয়ে গেলাম। জানো মামা, আমি তোমাদের কাছ থেকে সারাদিন অবহেলা পাওয়ার পরও কেন যেতাম না? কারণ তোমার মুখটা মায়ের সাথে মিলে যায়। তোমার দিকে তাকালে আমি মাকে দেখতে পেতাম, আর মামাকে আমি মায়ের মতো দেখতাম। কিন্তু সে আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। তবুও আমি কিচ্ছু বলিনি। তোমরা আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু তা আমার অমতে, তাই আমি তোমাদের থেকে চলে যেতে বাধ্য হয়েছি। ক্ষমা করো তোমাদের মান সম্মান নষ্ট করার জন্য। আর আমি আবার আসবো আমার মায়ের বাড়িতে। আমার মায়ের বাড়ি আমার বাড়ি। তোমরা যে বাড়িতে থাকছো সেটা তোমাদের বাড়ি না, আমার বাড়ি। ভাবছো কিভাবে জানলাম? তা না হয় রহস্যই থেকে যা। তো যাই হোক, আমি আবার আসবো, এই আমিকে নিয়ে নয়, এক নতুন আমিকে নিয়ে।
পাপীদের ধ্বংস করতে ফিরে আসব এক নতুন আমি হয়ে। ভালো থেকো তোমরা, আর নিজেদের যত্ন নেবে। যারার দিকে খেয়াল রেখো, সে এখনো ছোট মানুষ, তাকে সঠিক শিক্ষা দাও। তাকে এখন তোমরা যা শেখাবে সে পরবর্তীতে তাই করবে, তাই তাকে সঠিক শিক্ষা দাও। ইতি, তোমার হতভাগী ভাগ্নি। চিঠিটা শেষ করে মামা মাথায় হাত দিয়ে বসে বলল, হ্যালো মাহি। বল, তুই কোথায়? তোর না আজকে বিয়ে হওয়ার কথা। দোস্ত, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তোর বাড়ির সামনে। তাড়াতাড়ি নিচে নাম। তুই দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। মাহি নিচে নেমে দেখে তার বান্ধবী গা ভর্তি গহনা নিয়ে দাঁড়িয়ে আছে। আর মুখের অবস্থা দেখে সে আর না হেসে পারল না। সে খিলখিল করে হেসে দিল। এই, তুই হাসছিস কেন? তোকে দেখি। কেন, আমি কি কোনো জোকার নাকি যে আমাকে দেখে তোর হাসি পাচ্ছে? তার থেকে কম না তুই। কি বললি তুই? আরে রাগস কেন? যা বললাম তা সত্যি। রোদে তোর মেকআপের যা অবস্থা হয়েছে, না দেখতে তোকে। তুই থাম, চল ভিতরে যাই। চল। তারা দুজন রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। তা তুই বিয়েটা করলি না কেন? আমি বিয়ে করব না, কারণ এখনো পড়াশোনা বাকি। আর তার চেয়ে বড় কথা, মনের মতো কাউকে পাইনি। যার সাথে তারা বিয়ে ঠিক করেছে সে একটা নেশাখোর। তো কি হয়েছে? তুই তোর ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে দিতি। মাহি, মজা বাদ দে। আমার এখন ভালো লাগছে না। কালকে স্যারের সাথে দেখা করতে হবে এবং ঢাকা যেতে হবে। ঢাকা কেন? আমাকে আমার গোপন এজেন্ট বলেছে, বড় বড় মাফিয়ারা সবাই ঢাকা তাদের নতুন আস্তানা করেছে, তাই তাদের ধরতে ঢাকায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘুমা। কালকে আমাদের যেতে হবে আবার। মে আই কামিং স্যার? তা তোমরা কি খাবে, চা না কফি? না স্যার, কিছু খাবো না। ওকে, তা কি জন্য হঠাৎ? স্যার, আমি আমার একজন সিক্রেট সহকর্মীর থেকে জানতে পেরেছি বড় বড় ডনরা সব ঢাকা তাদের আস্তানা খুলে সেখানে তারা সব করছে, এবং পুরো দেশে বিভিন্ন ড্রাগস থেকে শুরু করে সব তারা করছে। আদনান সাহেব কপালে চিন্তার রেশ ধরা দেয়। সে গম্ভীর গলায় বলে, তা এখন কি করার? আমরা চাচ্ছি আমরা ঢাকায় যাব এবং আপনি সব ব্যবস্থা করবেন, আর আমরা ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই। ওকে, তোমরা যা যাবে তাই হবে। মাহি না হয়ে যেতে পারবে, কিন্তু তুমি তোমার মামা মামিকে মানিয়ে নিবে কিভাবে? স্যারের কথা শুনে মাহি ফিক করে হেসে দেয়। মাহি হাসতে হাসতে বলে, স্যার, ও তো বাড়ি থেকে পালিয়ে এসেছে বিয়ের আসন থেকে। কি, ওর বিয়ে হয়েছে? না স্যার, হয়নি। ও পালিয়ে এসেছে। ওর মামা মামি তার বিরুদ্ধে গিয়ে তার বিয়ে দিচ্ছিল, তাই সে পালিয়ে এসেছে। পালিয়ে এসেছে, ভালোই করেছে। এক কামে দুই কাম। তা ঠিক আছে, তা তোমরা কোন দিন পর যেতে চাও? আজকে আর কালকে থেকেই ভার্সিটি। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। আর তোমাদের আবারও সাবধান করছি, তোমাদের পরিচয় কেউ জানে না। তোমরা অফিসে আসো আমার বন্ধুর মেয়ের পরিচয়ে, তাই তোমরা তোমাদের পরিচয় সবসময় গোপন রাখবে। আর হ্যাঁ, আমার দুই ছেলে ও কালকে ঢাকা ভার্সিটিতে যাবে। তারা দুজন আর্মি অফিসার, তাই তাদের সাথে পারলে ভাব জমিয়ে নিও। বলেই একটা মুচকি হাসি দেন আদনান সাহেব। স্যারের কথা শুনে সাথে সাথে মাহি প্রশ্ন ছড়ে, কিন্তু স্যার, আমরা আপনার ছেলেদের চিনব কিভাবে? যেখানে অবনী আছে সেখানে কোনো ব্যাপার না। আদনান সাহেবের কথায় অবনী ইতস্তত করে বলে, কিন্তু স্যার, আমি তো চিনি না। কোনো সমস্যা নাই, চিনে যাবে। তারা আর কোনো কথা না বলে বেরিয়ে আসে এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসে ঢাকার উদ্দেশ্যে। আর তারা বিকেল 4টার দিকে পৌঁছে যায় ঢাকা এবং আদনান সাহেবের দেওয়া ঠিকানাতে চলে। কিরে দোস্ত, এত বড় বাড়ি? তো আমিও তো দেখছি। স্যার আমাদের জন্য এত বড় বাড়ি কেন রাখলো? চল ভিতরে যাওয়া যাক। তারা দুইজন দারোয়ান থেকে চাবি নিয়ে ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই কল আদনান সাহেবের। হ্যালো। তোমরা ঠিক মতো পৌঁছেছো জায়গা মতো? স্যার। তা বাড়ি পছন্দ হয়েছে তোমাদের, নাকি অন্য একটা দিব? না স্যার, তার দরকার নেই, কিন্তু স্যার বাড়িটা না নিলেও তো পারতেন। আরে পাগল মেয়ে, এটা আমার নিজের বাড়ি। এটার কথা শুধু আমি আর আমার বউ জানে, তাই তোমাদের সুবিধাতে তোমাদের থাকতে দিয়েছি এবং ভবিষ্যতেও তোমরা থাকবে। বুঝলাম না স্যার, শেষের কথাটা? না কিছু না, কোনো সমস্যা হলে বলো। আর তোমাদের ভার্সিটি সোমবার থেকে, মানে মাঝখানে একদিন সময়,
তোমাদের প্রয়োজনীয় যা দরকার কিনে নিও। ঠিক আছে স্যার। কথা শেষ করে অবনী মাহিকে ডাকে। পাশে তাকাতে দেখে মাহি নেই। সে এতক্ষণ কথা বলাতে পাশে যে মাহি নেই সেদিকে তার কোনো খেয়াল ছিল না। এ মা, এই মেয়েটা আবার কই গেল? মাহি, আয় মাহি। আমি উপরে, চলে আয়। অবনী ওপরে চলে যায় আর দেখে মাহি তার জামা কাপড় আলমারিতে রাখতে ব্যস্ত। কিরে, এতক্ষণের মধ্যে তোর জন্য রুমও ঠিক করে ফেললি? আর শুধু আমার জন্য না, আমাদের দুজনের জন্য, বুঝেছিস? তা কিছু কি খাওয়া লাগবে না? তাহলে যা, গিয়ে রান্না করে আন। বাড়িতে কিছু আছে যে রান্না করব? তুই অনলাইনে অর্ডার দে তো। দিচ্ছি। এই অবনী, চল, খাবার আসতে আসতে আমরা বাড়িটা ঘুরে দেখি। চল। তারা দুজন ঘুরতে ঘুরতে ছাদে চলে আসে। ছাদ থেকে ঢাকার ব্যস্ত শহরকে সুন্দর মতোই দেখা যাচ্ছে। এই হচ্ছে ঢাকার ব্যস্ত শহর। মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য নিজের গ্রাম, নিজেদের আপনজনদের রেখে এই ব্যস্ত শহরে আসে। আবার কেউ ঘুরতে আসে। বড়লোকেরা তাদের ওপর হুকুমদারি করে। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। এই ব্যস্ত শহরে কেউ এখন ছুটে চলেছে বাড়ির দিকে সারাদিনের রোজগার নিয়ে, আবার কেউ ছুটে চলেছে তাদের চাকরিতে। মানুষের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে তাকে প্রতি সেকেন্ড লড়াই করে বেঁচে থাকতে হয়। এই ব্যস্ত শহরে কেউ একদিন না খেলেও একজন এসে জিজ্ঞেস করবে না খেয়েছে কিনা। সবাই তাদের নিজেদের নিয়ে ব্যস্ত, তাই তাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। এই অবনী, দেখ তো, ওই দুটো ডেলিভারি বয় না? অবনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। তখন মাহি জোরে ধাক্কা দিয়ে কথাটা বলে। তার কথা মতো অবনী নিচে তাকিয়ে দেখে দুইটা ছেলে বাড়ির গেট দিয়ে বাড়িতে আসছে। তাদের দেখে বোঝা যাচ্ছে না ডেলিভারি বয়, কিন্তু তবু মেনে নিতে হয়। তারা দুজন ডেলিভারি বয়। তাহলে দেরি করছিস কেন? চল নিচে গিয়ে খাবারগুলো নিয়ে নি। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। ওকে বাবা, যা। মাহি নিচে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে ছেলেগুলো চলে যায়। অবনীও চলে আসে নিচে। দুজনে খেয়ে নেয়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। চারিদিকে নেমে আসছে ঘন অন্ধকার। মাহি, চল ছাদে যাই, এই ব্যস্ত শহরে সন্ধ্যাটা উপভোগ করি। চল। তারা দুজন চলে যায় ছাদে। সন্ধ্যায় ঢাকা শহরকে যেন অন্য রকম লাগছে। চারিদিকে লাল, নীল, সবুজ বাতি জ্বলছে আর গাড়ির ব্যস্ততা, যেন এক মনোনীয় পরিবেশ। তারা দুজন সন্ধ্যা উপভোগ করে নেমে আসে নিচে এবং 10টা নাগাদ গল্প করে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে তারা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নেয়। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। এই অবনী, আমি শপিংয়ে যাব, তুই যাবি? যাব। আমারও শপিং করতে হবে কিছু। বাড়ি থেকে আসার সময় তো কিছু আনতে পারিনি। তাহলে চল দুজনে একসাথেই যাই। চল। তারা দুজন রেডি হয়ে চলে যায় শপিং করার উদ্দেশ্যে এবং তারা তাদের প্রয়োজন মোতাবেক শপিং সেরে নেয়। এই, তোর কিছু আর লাগবে মাহি? না, আমার আর কিচ্ছু লাগবে না। তাহলে চল। তারা দুজন বেরিয়ে পড়ে শপিং সেরে। এমন সময় অবনী সজোরে গিয়ে কারোর সাথে ধাক্কা খায়। অবনী নিচে পড়ে যায়। সরি ম্যাম, আমি আসলে দেখতে পারিনি আপনাকে। কোনো ছেলের কণ্ঠ পেয়ে অবনী উপরে তাকায়। তখন সে কালকে সেই ডেলিভারি বয় দুজন। অবনীকে মাহি এতক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। ম্যাম সরি, আসলে আমি আপনাকে দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা দুজন এখানে কেন? ধন্যবাদ ম্যাম, আমরা আসলে কিছু শপিং করার জন্য এসেছি। ও, তা তোমাদের নাম তো জানা হলো না। আমি আবির, আর এ হচ্ছে আমার ছোট ভাই আবিদ। আপনার দুজন ভাই? মাহি অবাক হয়ে জিজ্ঞেস করে। উত্তরে আবির বলে, জি ম্যাম। আর এখানে অবাক হওয়ার কি আছে? ঠিকই আছে মাহি, তুই এত অবাক হলি কেন? না এমনি, চল বাড়ি যাব। চল। তারা দুজন বেরিয়ে আসে বাড়ির উদ্দেশ্যে। আর অন্যদিকে আবিররা দুই ভাই তাদের যাওয়ার দিকে এক মনে চেয়ে থাকে। হুট করে আবির আবিদকে জিজ্ঞেস করে, এই তুই কি দেখছিস এত? আবিরের কথা শুনে আবিদ অপ্রস্তুত হয়ে যায়। আমতা আমতা করে বলে, কই কি দেখছি? তুই আমাকে বলছিস কেন? তুই নিজেও তো তাকিয়েছিলে এতক্ষণ। কই, আমি তাকিয়েছিলাম? আর বলে যাস না, আমি তোর বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। আসছে আমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। চল ভাই, তোর সাথে আমি পারবো না। পারবি না তখন লাগতে আসিস কেন? সেটাই আমার ভুল হয়ে গেছে, এখন চল। চল। তারা দুজন শপিং করে তাদের বাড়িতে চলে যায়।
এই আপনি, ছেলে দুইটা কি হ্যান্ডসাম না? তারা দুজন সবেমাত্র বাড়িতে এসে নিজেদের রুমে গিয়ে বসলো। এর মধ্যে মাহির একরকম কথা শুনে তার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। এরকম করে তাকিয়ে আছিস কেন? এতে এত অবাক হওয়ার কি আছে? না, সেটা না। দুইজন বলছিস কেন? কাকে পছন্দ হয়েছে সেটা বল, নাকি দুজনকে পছন্দ হয়েছে? আরে না, দুজনকে না। ওর কি যেন নাম, আবিদ। আবিদ, তাকে পছন্দ হয়েছে। আর আবির না কি যেন নাম, তাকে তোর জন্য রেখে দিলাম। আচ্ছা, তুই প্রেম কর, না হয় তাকে বিয়ে করে নে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভুলে যাবি না, আমরা এখানে একটা মিশনে এসেছি। না, তা বলবো কেন? মিশনও কমপ্লিট করব, আর নিজের জীবন সঙ্গীও খুঁজে নেব। তোর যা ইচ্ছে তা কর, কিন্তু ছেলেগুলো তো ডেলিভারি বয়। তাতে কি হয়েছে? ভালোবাসা কি আর এগুলো দেখে হয় নাকি? ভালোবাসা তো হয় মন থেকে। আর তোরও তো একজনকে পছন্দ হয়েছে। কে বলেছে আমার পছন্দ হয়েছে? ওরা তো সাধারণ ডেলিভারি বয়। আমি বলছি, কারণ আমি তোর সাথে সেই ছোট্টবেলা থেকেই থাকছি, তাই তোর চোখ বলে দিবে সব কিছু। আরে বাদ দে তো ওসব কথা। ও, আমি এখন বাদ দিব? এতক্ষণ তো আমাকে সুন্দর উপদেশ দিলি। অবনী কিছু না বলে চলে যায় ওয়াশরুমে। আয়নাতে নিজেকে দেখে নিজের অজান্তেই হেসে দেয় আর মনে মনে বলে, আচ্ছা, আমি কি কাউকে পছন্দ করি নাকি তাকে ভালোবেসে ফেলেছি? যাই হোক, সেটা পরে দেখা যাবে। এখন নিজের মিশন শেষ করি। দেখতে দেখতে সেদিন চলে যায়। পরের দিন তারা দুইজন তাদের নতুন ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যায়। নতুন জায়গা, নতুন ভার্সিটি, তারা দুজন কিছু চেনে না, তাই তারা দুজন কাউকে জিজ্ঞেস করে প্রিন্সিপালের রুম পর্যন্ত যায়। কামিং স্যার। আসো। তারা দুজন ভেতরে ঢোকে। তারা তাদের কাগজপত্র দেয় আর প্রিন্সিপাল স্যার একজনকে ডেকে তাদের ক্লাসরুম দেখিয়ে দিতে বলে। তারা দুজন ক্লাসরুমে চলে আসে এবং কিছুক্ষণ পর স্যারও চলে আসে। এখানে মাহি আর অবনীকে। মাহি আর অবনী দাঁড়িয়ে যায়। তাদের দুজনকে সামনে নেওয়া হয়। এ দুজন হচ্ছে তোমাদের নতুন সহপাঠী, তাই তোমরা সবাই তাদের সাথে পরিচয় সেরে বন্ধুর মতো আচরণ করবে। সবাই একসাথে বলে জি স্যার। একে একে সবার পরিচয় পর্ব সেরে নেয়। যাও, গিয়ে সিটে বসো। তারা দুজন গিয়ে নিজেদের সিটে বসে পড়ে। মে আই কামিং স্যার? তোমাদের দুজনের সমস্যা কি প্রতিদিনই দুজনের দেরি করে আসা? আসলে স্যার। কি প্রতিদিন একই কথা? স্যার কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। জি স্যার। আর যদি দেরি করে আসো তাহলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। যাও, ভেতরে যাও। তারা দুজন গিয়ে পেছনের সিটে বসে পড়ে। অবনী এবং মাহি এতক্ষণ তাদের দেখতে পায়নি, শুধু তাদের কথা শুনতে পেয়েছে। কিন্তু তারা দুজন ভেতরে ঢোকার পর যেন ভূত দেখার মতো চমকে ওঠে। তবু অবনী নিজেকে সামলে নেয়। এই অবনী, এরা দুজন এখানে কেন? দেখতে পাচ্ছি তারা ওখানে পড়ে। কিন্তু তারা না ডেলিভারি বয়। তো কি হয়েছে? তারা কি পড়তে পারে না? পারে। কেউ আর কোনো কথা বলে না। ক্লাস শেষ করে তারা দুজন বেরিয়ে পড়ে। এই অবনী, কিছু খেয়ে তারপর যাই, খুব ক্ষুধা লাগছে। চল। তারা দুজন ক্যান্টিনে চলে যায়। সেখানে আবির আর আবিদও খাবার খাচ্ছে। মাহি আর অবনীও গিয়ে তাদের পাশে বসে। মাহি জিজ্ঞেস করে, কেমন আছো? আপনারা এখানে? তোমরা এখানে যা করতে এসেছো আমরাও তাই করতে এসেছি। অবনী কথা শুনে আবির একটু অপ্রস্তুত হয়ে যায়। আমতা আমতা করে বলে, মানে আমরা যা করতে এসেছি তা করতে এসেছেন মানে? আরে তোমরাও পড়তে এসেছো আর আমরাও পড়তে এসেছি, এখানে ভয় পাওয়ার কি আছে? তা ঠিক। আবির এটা মুখে বললেও মনে মনে বলে, যাক বাবা, বেঁচে গেলাম। আই বিড় করে কি বলছেন? না কিছু না। এই আবিদ, আবিদ। কোনো সারা শব্দ নেই। এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে আবিদ। আবির আবারও ডাকে, এই আবিদ। কি হয়েছে? এভাবে কি দেখছিস? না কিছু না। আই মাহি, সব কি আজকেই দেখে ফেলবি নাকি? অবনী কথাটা মাহির কানে কানে বলল। তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হবে কেন? যেভাবে ওর উপরে তাকিয়েছিলি যেন চোখ দিয়ে গিলে খাবে। বাদ দে তো। আচ্ছা। তারা সবাই খাবার খেয়ে যার যার মতো চলে যায়। রাতের বেলা অবনী মোবাইলে কল আসে। আই মাহি, দেখ তো কে কল করেছে। এই স্যার কল করেছে। দে। আসসালামু আলাইকুম স্যার। কি খবর তোমাদের? তা কাজ কতটুকু?
আজকে মাত্র ভার্সিটি গেলাম, এখন দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তা আমার ছেলেদের সাথে দেখা হয়েছে? কথাটা আদনান সাহেব একটা হাসি দিয়ে বলেন। আরে স্যার, আমরা তাদের চিনব কিভাবে? আমরা তাদের নামও জানি না, তার উপর তাদের দেখিও নেই। তাদের নাম বলেন প্লিজ স্যার। ওকে বলছি, তাদের নাম হচ্ছে আবির এবং আবিদ। আবির আমার বড় ছেলে আর আবিদ ছোট ছেলে। ওয়েট স্যার, এই নামে দুইজনকে আমি চিনি। কিভাবে? তারা দুজন ডেলিভারি বয়। খাবার অর্ডার করেছিলাম, তখন তারা এনে দিয়ে যায়, এবং তারা আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে আর একই ডিপার্টমেন্টে। তাদের ফটোগুলো দিবেন প্লিজ। আচ্ছা ওকে দিচ্ছি। তারপর স্যার দুইটা ফটো পাঠায়। তা দেখে অবনীর মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কে রে, তুই এরকম করে আছিস কেন? কই কি রকম করে আছি? মুখ দেখে মনে হচ্ছে কিছু দেখে শখ খেয়ে আছিস। আদনান সাহেব ফটোগুলো পাঠানোর পর অবনী দাঁড়িয়ে ফটোগুলো নিখুঁতভাবে দেখছিল। তখন উপরোক্ত কথাগুলো মাহি এসে বলে। তুই ঠিক ধরেছিস। এই যে এই ছবিগুলো দেখে শখ খেয়ে গেছি। দেখি কি এমন ফটো যে দেখে তুই শখ খাবি? অতঃপর অবনীর হাত থেকে মোবাইল নিয়ে নেয় মাহি এবং চোখ দেয় মোবাইল স্ক্রিনের দিকে তাকায়। তারও চোখ বড় বড় হয়ে যায়। এই কি করে সম্ভব? এরা তো সেই ডেলিভারি বয়, আর এদের দেখে অবনী এত বড় শখ খেলো। তার চেয়েও বড় কথা, এদের ফটো অবনী পেল কোথায়? তুই এদের দেখে শখ খেলি? এরা তো সেই ডেলিভারি বয়, আর তুই তাদের ফটো কোথায় পেলি? তারা শুধু কি ডেলিভারি বয়? তা নয়তো কি, তারা কি কোনো রাজ্যের প্রিন্স নাকি? মাহি, মজা করবি না, তুই তাদের পোশাক দেখ। মাহি এতক্ষণ শুধু মুখগুলো দেখেই অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেছে, কিন্তু গায়ের পোশাকের দিকে নজর দেয়নি। তাই সে নজর মোবাইলের স্ক্রিনের ওপর, এবং তার চোখ আরও বড় বড় হয়ে ওঠে। আরে, এদের গায়ে তো আর্মি পোশাক, তাহলে কি তারা? ঠিক ধরেছিস, আর্মি অফিসার আর আমাদের স্যারের ছেলে। কি, স্যারের ছেলে? তাহলে তারা ডেলিভারি বয় হলো কেন? ভুলে যাস না, আমরা যে রকম মিশনে এসেছি তেমনি তারাও এখানে মিশনে এসেছে। আচ্ছা চল তো, খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। এসব নিয়ে পরে ভাবা যাবে। মাহির কথা শুনে অবনী দাঁতের দাঁত চেপে বলে, তোর তো শুধু খাই খাই, চল। অতঃপর তারা দুজন খেয়ে ঘুমিয়ে পড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আম্মু কেমন আছে? আমিও ভালো আছি, আর তোর আম্মুও ভালো আছে। আবিদ কোথায়? এই তো কম্পিউটারে গেমস খেলছে। কি গেমস খেলছে? মানে তোরা না মিশনে গেলি আর সে গেমস খেলছে? আরে আব্বু বাদ দাও তো, ও এরকম জানোই, ও কোনো সময় কাজের সময় সিরিয়াস থাকে না। আচ্ছা ঠিক আছে, তোদের কাজ যতটুকু এগিয়েছে? আব্বু মাত্র আজকে ভার্সিটি গেলাম, চিন্তা করো না, আশা করি কিছু দিনের মধ্যে সন্ত্রাসীদের শনাক্ত করতে পারবো। আমিও সিআইডির দুজনকে পাঠিয়েছি, তারাও একই কথা বলেছে। কি, তুমিও দুজনকে পাঠিয়েছো? ভুলে যাস না, কাজটা সিআইডি টিমের ওপর এসেছিল। আর তোদেরও আমি পাঠিয়েছি তোদের কর্নেলের সাথে যোগাযোগ করে। তা ঠিক। আচ্ছা তারা ছেলে না মেয়ে? তারা দুজনেই মেয়ে, সব দিক দিয়ে পারফেক্ট আছে। কিসের পারফেক্ট আছে আব্বু? না কিছু না, তোরা তোদের কাজ দ্রুত শেষ কর, তারপর তোদের বিয়ে দিতে হবে তো। আব্বু তুমি আছো শুধু বিয়ে নিয়ে? দ্রুত কাজ শেষ কর। বলেই লাইন কেটে দেয় আদনান সাহেব। ফোন কাটার পরে আবিদকে ধমক দিয়ে বলে, এই তুই সারাদিন কম্পিউটারের ভিতরে পড়ে থাকিস কেন? জানিস না আমরা এখানে একটা মিশন এসেছি? আরে বাদ দে তো, মিশন পরে হবে, আগে নিজের জীবনসঙ্গী খুঁজে নিই। জীবনসঙ্গী মানে? তুই মাহির কথা বলছিস? দেখ, তার ফেসবুক আইডি মাহি চৌধুরী অনু। কি, তুই এতক্ষণ বসে বসে এগুলো করছিস? ভাবির আইডিটা খুঁজে পাচ্ছি না। তোর আবার ভাবি আসলো কোথা থেকে? বেশি ঢং করিস না, মনে করছ কি আমি কিছু জানি না? বাদ দে, চল ঘুমিয়ে পড়ি। তুই ঘুমিয়ে পড়, আমার কাজ আছে। ওকে। আই মাহি, ওঠ, আর কত ঘুমাবি? আর একটু ঘুমাই। আর একটু ঘুমাই মানে? সারা রাত ধরে চোর পাহারা দিয়েছিস? না, চোর পাহারা দিব কেন, হারিবের সাথে কথা বলছি। কি, তুই আবিদের সাথে কথা বলেছিস মানে? তোর জন্য একটু ঘুমাতেও পারবো না। আর আমি আবিদের সাথে কথা বলেছি, অন্য কারোর সাথে না তো। এতে এত অবাক হওয়ার কি আছে? তুই ওর নাম্বার পেলি কোথায়? আরে
তুই যখন ঘুমিয়ে গেলি তখন মেসেঞ্জারে কথা হয়েছে। ও চল, ভার্সিটির সময় হয়ে গেছে। আচ্ছা তুই 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসি। কি হলো, বের দেরি হয়ে যাচ্ছে তো। আর 2 মিনিট। 2 মিনিট করতে করতে তুই 1 ঘন্টা শেষ করে দিলি। এই তো শেষ। বাবা, হ্যাঁ তো শেষ কেন আজকে? বুঝবি না, চল। না, আমি বুঝবো কেন, চল। তারা দুজন বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তারাও পৌঁছে যায় ভার্সিটিতে। গিয়ে দেখে আবির এবং আবিদ বসে আছে গাছের নিচে। তারা দুজন তাদের পেছনে গিয়ে দাঁড়ায় এবং অবনী আস্তে করে বলতে থাকে, সিআইডির এসপি আদনান সাহেবের সন্তান, আর্মি অফিসার কিনা শেষ পর্যন্ত ডেলিভারি বয় হয়ে গেল। অবনীর এরকম কথা শুনে আবির এবং আবিদ ঘাবড়ে যায়, যার ফলস্বরূপ তারা পিছনের দিকে তাকায় এবং অবনী এবং মাহিকে দেখতে পায়। কি বলছেন আপনারা? আর্মি অফিসার, সিআইডি, আমরা কিছু বুঝতে পারছি না। এত সাধু সাজা লাগবে না। আর্মি অফিসার আবির, এর উপর ডেলিভারি বয়। আবির আর আবিদ কিছু বলে না। হঠাৎ করে অবনী এবং মাহিকে দুজনে জড়িয়ে ধরে। আবির অবনীকে আর আবিদ মাহিকে। এরকম হঠাৎ করে জড়িয়ে ধরাতে অবনী কিছুটা ঘাবড়ে যায় এবং ছোটার চেষ্টা করে। অন্যদিকে মাহি তো আবিদকে নিজে থেকেও জড়িয়ে ধরেছে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। অবনী হঠাৎ করে অনুভব করলো তার পেটের ওপর কিছু একটা রাখা হলো। তাই সে চুপ করে দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। কোনো নড়াচড়া করবেন না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, না হলে সোজা গুলি করে দেব। আবিরের কথা শুনে অবনী হাসবে না কাঁদবে বুঝে উঠছে না। যে জীবন খেলায় তারা নেমেছে সেখানে মৃত্যুকে ভয় করতে নেই। সেখানে একটাই নিয়ম, হয় মারো না হয় মরো। মিস্টার আবির, আপনারা আমাদের গুলির ভয় দেখাচ্ছেন? আরে ওগুলো আমাদের কিছু করতে পারবে না। আমাদের পরিচয় জানলেন কিভাবে? আমরা সিআইডি অফিসার, তাই কারো পরিচয় জানতে বেশি সময় লাগে না। কি সিআইডি অফিসার? আবির চোখ বড় বড় করে তাকিয়ে কথাটা বলে। আবিদের কথার উত্তরে মাহি বলে, কেন কেন, কোনো সন্দেহ আছে নাকি? আছে। তাহলে দেখুন। বলে মাহি তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দেখালো। এবার বিশ্বাস হলো? মাহির কথা শুনে এবার আবির বলে, না, গতকাল রাতে আব্বু বলেছে সিআইডির অফিসার দুজনও পাঠিয়েছে। ও হ্যালো মিস্টার আবির, আর কতক্ষণ জড়িয়ে রাখবেন? এবার তো ছাড়ুন। ও হ্যাঁ, সরি। ঠিক আছে। ওকে, যা হওয়ার হয়েছে, এবার কাজের কথায় আসি। এই তোরা দুজন দুজনকে ছাড়, জড়িয়ে ধরে রেখেছে যেন ছাড়লে চলে যাবে। ঢং দেখলে বাঁচি না। হ্যাঁ। অবনীর কথা শুনে মাহি বলে, তোর এত জ্বলছে কেন? তুই পারলে ধরে রাখ না, বাধা দিচ্ছে কে তোকে? মাহির কথা শেষ হতে আবির হঠাৎ করে বলে ওঠে, হ্যাঁ, চাইলে ধরতে পারেন। আবিরের কথার উত্তরে অবনী মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ চাইলে ধরতে পারেন বোন, আমার এখানে আসার কথা আছে। আচ্ছা আসছি। তো কাজের কথায় আসি। কথাটা কি সেটা তো বলবি। বলছি। আমি গোপন সূত্রে জানতে পেরেছি আজকে ভার্সিটি থেকে ড্রাগস পাচার হচ্ছে। কি আজকে? আজকে। তাই আজকে রাতে আমাদের সবাইকে আবার এক হতে হবে। এতক্ষণ আবিদ চুপ ছিল। অবনী আর মাহির কথা শুনছিল। এবার আবিদ বলে, কিন্তু কোথায়? ভার্সিটির পেছনে যে পুকুরটা আছে সেখানে। তোমাদের নাম্বারটা দাও। দরকার হবে না, তোমাদের নাম্বার আমার কাছে আছে। আবিদের কথা শুনে মাহি অবাক হয়ে বলে, কি? কিভাবে? তোমাকে তো আমি কোনো নাম্বার দেইনি। মাহিকে অবাক হতে দেখে আবির হেসে বলে, চিন্তা করো না, ও হ্যাকিং ভালোই পারে, তাই তোমাদের সাধারণ নাম্বার বের করা তার কোনো ব্যাপার না। ও আচ্ছা, তোমাদের নাম্বারটা দাও। নাও 01610, তারপর নাম্বারটা বললাম। এবার মাহি আবিদকে উদ্দেশ্য করে বলে, আর তোমারটা? ওর নাম্বারের লাস্টের 6 এর জায়গায় 7 দিলে আমার নাম্বার হয়ে যাবে। ও ঠিক আছে। এই অবনী, ওই ছেলেটা আমাদের ভিডিও করছে। কোথায়? ওই যে গাছের পিছনে দেখ। অবনী আর বাকি সবাই গাছের পেছনে তাকাতে ছেলেটা দিল দৌড়। আরে ধর ছেলেটাকে। সবাই উঠে ছেলেটার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ছেলেটা বেশি দূর যেতে পারে না। সবেমাত্র ভার্সিটি থেকে বের হয়ে কিছুটা গিয়ে আর ধরা পড়ে যায়। ধরা তো পড়বেই, কারণ তারা আর্মি এবং সিআইডি অফিসার। তাদের থেকে কি দৌড়ে পালিয়ে যাওয়া যায়? ছেলেটাকে ধরে আবির দাঁতে দাঁত চেপে বলে, বল, ভিডিও করেছিস কেন? বলবো না। বলবি না? আচ্ছা। কথা শেষ করে ঠাস করে একটা দেয় অবনীর ছেলেটার গালে।
তোরা কার লোকের গায়ে হাত দিয়েছিস জানোস না, তোদের জানে মেরে ফেলবে। এই ওকে নিয়ে বেঁধে রাখ, দেখি তার কোন বাপে তাকে বাঁচায়। কিন্তু তাকে কোথায় রাখবো? মাহির কথায় আবির রহস্যময় হাসি দিয়ে বলে, চিন্তা করো না, তাকে আমরা আমাদের বাসায় রাখবো এবং তার থেকে জবাব নিব। তা ঠিক হবে, চলো তাকে নিয়ে তোমাদের বাসায় যাই। ছেলেটাকে নিয়ে তারা 4 জন চলে আসে বাড়িতে এবং তাকে আলাদা একটা রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। তার এখনও জ্ঞান ফেরেনি। ওরা ছেলেটাকে রাস্তায় পিটিয়ে অজ্ঞান করে ফেলেছে। ওর এখনও জ্ঞান ফিরেনি, চল রুমে গিয়ে বসি। চলো। তারা সবাই রুমে যায়। গিয়ে অবনী এবং মাহির কপাল কুঁচকে যায়। এটা রুম নাকি অন্য কিছু, নাকি গরু ছাগলের থাকার জায়গা? অবনী আর মাহিকে দাঁড় করিয়ে থাকতে দেখে আবিদ বলে, কি হলো, তোমরা দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। এটা কি কোনো মানুষ থাকার রুম? কেন? আমরাই তো থাকি। তাহলে রুমটার এই অবস্থা কেন? ব্যাচেলর তো, তাই রুমে যত্ন হয় না, যখন যেটা যেভাবে পারি রেখে দিই। ও, রুম গোছাও। তারা সবাই রুম গুছিয়ে আবারও চলে যায় ছেলেটার কাছে। এখনও জ্ঞান ফেরেনি তার। কি মারি না মেরেছে। এই আবিদ, এক জগ পানি নিয়ে আয়। আবিদ পানি এনে আবিরের হাতে দেয় আর আবির ছেলেটার মুখে ঢেলে দেয়। সাথে সাথে ছেলেটা চমকে উঠে যায়। তোরা আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছিস, যদি বস জানতে পারে তোদের জানে মেরে ফেলবে, তাই জানের মায়া থাকলে আমাকে ছেড়ে দে। ছেলেটার কথা শুনে অবনী রাগে কটমট করে বলে, আমাদের জানের মায়া দেখাস না। আরে আমরা যখন এই চাকরিতে ঢুকেছি তখন নিজেদের জীবনের মায়া ত্যাগ করেছি, আর তুই আমাদের মরার ভয় দেখাচ্ছিস? আমরা তো ঠিকই তোর বসকেও খুঁজে বের করে মেরে ফেলবো, কিন্তু তোকে এখন আমাদের হাত থেকে কে বাঁচাবে? অবনীর কথা শুনে ছেলেটা অট্ট হাসিতে যেন ফেটে পড়ে। বলল, আমার বসকে মারবি তোরা? আরে তোদের মতো এসব আর্মি সিআইডি আমার বসের পায়ের তলে থাকে, আর সেখানে তোরা তাকে মারবি? আরে তাকে দেখলে তো দেশের এমপি মন্ত্রী পর্যন্ত চেয়ার ছেড়ে দেয়, আর সেখানে তোরা? ছেলেটার হাসি দেখে অবনীর পায়ের রক্ত মাথায় উঠে গেল। সে দাঁতে দাঁত চেপে বলে, যত হাসার হেসে নে। অবনী কথা শেষ হতে আবির হুঙ্কার ছেড়ে বলে, এই আবিদ, আমার যন্ত্রপাতিগুলো নিয়ে আয় তো। আবিদ একটা বাক্স এনে রাখে আবিরের পাশে। আবির বাক্সটা খোলে এবং তার থেকে লোহার রড বের করে এবং জালি আর হাতুড়ি বের করে। তোদের একটাকে ধরতে পেরেছি, এখন তোর থেকে জানতে পারবো বাকি সব কিছু। আমি মরে গেলে ও তো বলবে না। ওকে আবিদ, ওর হাতটা এনে টেবিলের উপরে রাখ। আবিরের কথা মতো আবির ছেলেটার হাত ধরে টেবিলের ওপর রাখে আর আবির তাতে একটা জলি রেখে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়। সাথে সাথে শোনা যায় একটি আত্মচিৎকার, কিন্তু সেই চিৎকার কারো কানে যায় না। এবার অবনী হিসিস করে বলে, ভালোই ভালোই বলে দে, না হলে এর থেকেও খারাপ হবে। আমি মরে গেলেও তো বলবো না। ওকে তাহলে মরেই যা, কিন্তু তোকে এত সহজে মারবো না, কষ্ট দিয়ে মারবো। আবির আবারও বাক্সটা থেকে প্লাস বের করে এবং ছেলেটার আঙুলে টেনে টেনে উঠিয়ে ফেলে, আর ছেলেটা বলতে থাকে, মেরে ফেললেও বলবো না। ওকে। আবির আবারও বাক্সটা থেকে একটা ব্লেড এবং মরিচের গুঁড়া বের করে এবং ছেলেটার শরীর কেটে তাতে মরিচ দিতে থাকে। ছেলেটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কারোর সেই দিকে কোনো খেয়াল নেই। বলবি না? বলছি ভাই বলছি, প্লিজ আমাকে ছেড়ে দেন। এই আবিদ, এক বালতি পানি এনে ওর গায়ে ঢেলে দে। আবিদ পানি এনে ছেলেটার গায়ে ঢেলে দেয় আর ছেলেটা ছটফটানি কমে। বল। পানি। ছেলেটার পানি চাওয়ার সাথে সাথে মাহি এগিয়ে দিয়ে বলে, এই নে পানি, আর বল তাড়াতাড়ি। ছেলেটা পানির বোতল নিয়ে গপ গপ করে খেয়ে নেয় পুরোটা, তারপর বলতে থাকে, বল তোর বসের নাম কি? জানি না। এ কথা শুনে আবিদের মাথা গরম হয়ে যায় আর সে রড দিয়ে এক বাড়ি মারে। ভাই বিশ্বাস করুন, আমি বসের নাম জানি না, তাকে কখনো দেখিও নাই। তাহলে তোরা কাজ করতে কিভাবে? আমাদের একজন কাজ দিত আর আমরা তার কথা মতো কাজ করতাম। সে বসকে দেখেছে এবং তার সাথে অনেকবার কথা বলেছে। কে সে? আর তোরা ড্রাগস আনতে কোথা দেখে? আমরা ভার্সিটি থেকে আনতাম, আর আমাদের ড্রাগস দিত ভার্সিটির প্রিন্সিপাল। ছেলেটার কথা শুনে অবনী অবাক হয়ে বলে, কি প্রিন্সিপাল? সে একজন শিক্ষক হয়েও এই কাজ কিভাবে করতে পারে? জি প্রিন্সিপাল স্যার। তোরা কিভাবে জানতি কোন দিন ড্রাগস পাচার করতে হবে?
তারা আমাদের একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিত এবং আজকে রাতেও ড্রাগস পাচার করবে। ছেলেটার কথা শেষ হতে আবির প্রশ্ন করে, তোর সাথে আর কে কে আছে? আমার সাথে ভার্সিটির দারোয়ান আছে। ও, তাহলে আজকে ড্রাগস পাচার হবে? জি। ওকে, আর কি জানিস? আমি আর কিছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে দেন। ছেলেটা কান্না করে কথাটা বলে। অবনী তখনই বলে ওঠে, মুক্তি দিব, একেবারে চিরমুক্তি। ছেলেটা চিৎকার করে ওঠে। না, আপনারা এটা করতে পারেন না, আপনারা চিট করেন। আর কোনো শব্দ হলো না। ছেলেটার শরীর নিস্তেজ হয়ে গেছে। একটা বুলেট তার মাথার এই পার ওপার হয়ে বেরিয়ে গেছে। আর সাইলেন্সার লাগানো গুলি হাতে দাঁড়িয়ে আছে অবনী। ওদের মতো আবর্জনাকে বাঁচিয়ে রেখে লাভ নেই, এরা বেঁচে থাকলে আবর্জনা আরও বাড়বে। তাই বলে এইভাবে মেরে দিবি? আরও কিছু জানতে পারতাম। ওর থেকে আর কিছু জানতে পারবি না, বাকিটা জানতে পারবি রাতে শালা প্রিন্সিপালের থেকে। হুম। চল বাসা যাব, আর তোমাদের সাথে রাতে দেখা হবে, এবং আবর্জনাটা ফেলে দিও। কোনো কথা নাই আবির আর আবিদের দুজনার। হাঁ করে তাকিয়ে আছে অবনীর দিকে। তা দেখে অবনী বলে, হাঁ করে তাকিয়ে আছো কেন? ওকে মেরে ফেললো কেন? এখন গভর্নমেন্টকে কি জবাব দেবে? আমার কোনো জবাব দিতে লাগে না, আমি আমার মতো করে শ্যুট করি। ওকে ফেলে দিও, বাই। বলেই মাহি আর অবনী বেরিয়ে আসে। চারিদিকে অন্ধকার এবং শুনশান নীরবতা। চারজন মানুষ দাঁড়িয়ে সেই অন্ধকারের ভিতর। হঠাৎ মাহি বলে ওঠে, এই অবনী, রাত 1টা বাজে, এখনো তো কেউ আসছে না। আসবে, অপেক্ষা কর। আবির, কিছু দেখতে পেলে? না, সারা ভার্সিটি ঘুরিয়ে দেখেছি, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু দেখছি না। ওকে, ডোনটা রেখে দাও আর ভিতরে চলো। চলো। তারা চারজন ভেতরে ঢুকে পড়ে এবং আস্তে প্রিন্সিপালের রুমের দিকে যেতে থাকে। প্রিন্সিপালের রুম থেকে কথার আওয়াজ আসছে। যা ভেবেছিলাম তাই হয়েছে, তারা রুমের ভিতরে আছে। সাবধানে যাবে। তারা সবাই আস্তে আস্তে রুমের ভেতর ঢুকে তাদের পজিশন নিয়ে নেয়। প্রিন্সিপাল স্যার এখনও উল্টো দিকে ঘুরে আছে। আসো আসো, আর্মি অফিসার এবং সিআইডি অফিসার, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। প্রিন্সিপালের কথা শুনে অবনী অবাক হয়ে বলে, আমাদের জন্য অপেক্ষা করছিলেন মানে? কি ভেবেছিলে তোমাদের সম্পর্কে কিছু জানি না? তোমরা যেদিন ভার্সিটিতে পা রাখলে সেদিন থেকেই আমি তোমাদের সম্পর্কে জানি। এবার প্রিন্সিপালের কথায় উত্তর দিল আবিদ। আও, তা এবার তোমাকে আমাদের হাত থেকে বাঁচাবে কে? আবিদের কথা প্রিন্সিপাল শয়তানি হাসি দিয়ে বলে, তোরা আমাকে মারতে পারবি না, বরং তোরা নিজেরা মরবি। এ পর্যন্ত আমাদের কেউ ধরতে পারেনি, যারা ধরতে এসেছে তারা আর ফিরে যেতে পারেনি, তোরাও পারবি না। আর আমার বসকে ধরা অসম্ভব। প্রিন্সিপালের কথা শুনে অবনী দাঁতে দাঁত চেপে বলে, তোকেও মারবো এবং তোর বসকেও মারবো, তুই একা আছিস এখন। আগে নিজেদেরকে তো বাঁচিয়ে নে। বলার সাথে সাথে 4টা গুলির শব্দ হলো এবং 4টা গুলি এসে লাগে চারজনার বুকে এবং রুমের কোণা থেকে বেরিয়ে আসে 4জন। সেই 4জন আর কেউ না, ভার্সিটির বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, 2জন দারোয়ান। এরকম হঠাৎ আক্রমণের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। আরও একটা করে গুলি এসে লাগে বুকে। তারা লুটিয়ে পড়ে ফ্লোরে। প্রিন্সিপাল গুটি গুটি পায়ে হেঁটে আসে সামনে। আমি জানতাম তোরা আজকে আসবি, কি হয়ে জানিস? তোরা যখন আমার লোক আরেককে ধরেছিস তখন আমি জেনে গেছি যে সে ধরা পড়েছে। কীভাবে জানলাম জানিস? তার শার্টের বোতামে একটা শিপ ছিল। তোরা যখন ধরে তাকে পিটিয়েছিস তখন সেটা ভেঙে যায়। তখন আমি জানতে পারি সে ধরা পড়েছে এবং সব বলে দেবে। আর তোরা এখানে আসবি তাই আমি আগে থেকে সব রেডি করে রেখেছি। আর তোরা এখানে এসেছিস মাত্র 2 দিন হলো, আর এসেই আমাদের টক্কর দিচ্ছিস। আরে আগে আমাদের সম্পর্কে জান, বুঝ, তারপর লড়তে আসিস। তারা আর কিছু শুনতে পায়নি। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে, না আর পারছে না চোখ খোলা রাখতে। চোখ বন্ধ হয়ে গেল। এই যা, লোক ডেকে দে, রাস্তায় ফেলে দেয়। এমনিতে আর কিছুক্ষণ থাকলে মারা পড়বে। শালা আমাদের আসছে ধরতে। ঠিক আছে, এই তোরা এসে এদের রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আয়। ঠিক আছে বস। কিছু লোক এসে ওদের 4জনকে নিয়ে যায় এবং রাস্তায় ফেলে দেয়। এই চুপ, কোনো কথা বলবি না, বস কল দিয়েছে। হ্যালো বস। কাজ কতটুকু হয়েছে? বস, তাদের খতম করে দিয়েছি। গুড, আজ আর ড্রাগস যাবে না, যে যার মতো থাকো। ঠিক আছে বস। আপনি দেশে আসবেন কবে? দেরি আছে। ঠিক আছে বস।
সকালে বসে অবনীর মামা এবং মামি আর তার বোন টিভিতে খবর দেখছে। হঠাৎ তাদের একটা খবরে চোখ আটকে যায়। সেখানে অবনী এবং মাহিকে দেখাচ্ছে সাথে 2টা ছেলেকে। নিচে হেডলাইনে বড় বড় করে লেখা, গতকাল রাতে বাংলাদেশের ড্রাগ পাচারকারীদের ধরতে গিয়ে সিআইডি অফিসার অবিন জাহান এবং সিআইডি অফিসার মাহি চৌধুরী অনু এবং আর্মি অফিসার আবির এবং আদিব ঘটনাস্থলে মারা যায়। আমরা তাদের অফিসার চিহ্নিত করেছি। সিআইডির গোপন অফিসার ছিল অবিন জাহান এবং মাহি চৌধুরী অনু। তাদের সম্পর্কে তাদের এসিপি ছাড়া আর কেউই জানে না। আর আর্মি অফিসার 2জন ছিল এসিপির সন্তান। এতটুকু পরে অবনীর মামা ভেঙে পড়ে। অবনী মারা গেছে ভাবতে তাদের কষ্ট হচ্ছে। তার থেকে বড় কথা, অবনী একজন সিআইডি অফিসার ছিল, কিন্তু ক্ষমা চাওয়ার সময় তাদের দিল না। অবনী চলে গেল তাদের ছেড়ে দূর ওই আকাশের তারার মাঝে। অন্যদিকে আবির এবং আবিদের মায়েরও একই অবস্থা, তাকে কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না। কিন্তু আদনান সাহেবকে দেখলে মনে হবে না তার ছেলে এবং তার মেয়ের মতে 2জন অফিসার মারা গেছে। সে নিজেকে স্বাভাবিক রেখেছেন। আর মাহির জন্য তো কেউ কাঁদবে না, কারণ সে এতিম, তার কেউ নেই এই নিষ্ঠুর পৃথিবীতে শুধুমাত্র অবনী ছাড়া। অবনী হচ্ছে তার মা, বাবা, বোন, ভাই, বান্ধবী সব কিছু। তাই তার জন্য সে ছাড়া কাঁদার আর কেউ নেই। কিন্তু সে নিজেও যে চলে গেছে তার সাথে না ফেরার দেশে, তাহলে তার জন্য কাঁদবে কে? আবিদও তো চলে গেছে তার সাথে ওই দূর আকাশে। তাহলে কে কাঁদবে তার জন্য? কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই তার নিজের স্বার্থের জন্য খুঁজবে তাকে, ভালোবেসে কেউ তাকে খুঁজবে না। হ্যাঁ, নিষ্ঠুর পৃথিবীর নিয়মটাই এইরকম। প্রয়োজনে সবাই কাছে টেনে নেয় আর প্রয়োজন শেষে সবাই দূরে ঠেলে দেয়। কেউ তখন ভালোবেসে কাছে রাখতে চায় না, সবার কাছে সে বোঝা হয়ে যায়। তখন সে ছোটে নতুন গন্তব্যে, নতুন স্বপ্নের আশায়, নতুন করে বাঁচার আশা নিয়ে। এই, আর কত ঘুমাবে? এবার তো ওঠো। আরেকটু। না, আর কোনো ঘুম হবে না। সারা রাত অনেক ঘুমিয়েছ। আরেকটু। আবিরের কথা শুনে অবনী রেগে মেগে বলে, সারা রাত ধরে কি চোর পাহারা দিয়েছো, নাকি যে এখন ঘুম থেকে উঠতে পারছো না? তোমাকে পাহারা দিয়েছি। আমাকে পাহারা দিয়েছো মানে? আর আবিদ কোথায়? হয়তো মায়ের সাথে ছাদে। ও, এই কারণে শাকচুনিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখিনি। এখন এদিকে আসো। কেন? আমি এখন যেতে পারবো না, নাস্তা তৈরি করতে হবে। আর ভুলে গেছো নাকি আজকে স্যার আসবে? ও বাবা, কিসের স্যার? বাবা বলবে, বুঝছো? না, বুঝিনি। না বুঝলে নাই, তুমি এদিকে আসো। না, যাব না, তোমার মতলব খারাপ। আরে না, কোনো খারাপ মতলব নাই, আসো। আচ্ছা, এই এসেছি, এখন কি বলবে বলো। আবির একটানে অবনীকে নিজের বুকের ওপর নিয়ে নেয়। অবনীর চোখ কপালে তুলে বলে, এই, তুমি বলছো কেন? খারাপ মতলব নাই এখন। এগুলো কি? কোথায় কি হচ্ছে? আমি তো শুধু তোমাকে জড়িয়ে ধরলাম। ছাড়ো, আবিদ চলে আসবে। আসুক, সমস্যা কি? সে যে মাহির সাথে রোমান্স করে, তখন কি আমি কিছু বলি? ও সরি, ভুল সময়ে ঢুকে পড়েছি। আবির এবং অবনী কথা বলতে বলতে 2জন দুজনের চোখে গভীর ভালোবাসায় হারিয়ে গেছে। তাদের কোনো দিকে খেয়াল নেই। তখন হঠাৎ করে মাহি এবং আবিদ রুমে ঢুকে উপরোক্ত কথাগুলো বলে। আবিদ দাঁতে দাঁত চেপে বলল, তোদের এটা কোনো কাজ হলো? তোদের কোনো রোমান্সে আমরা ব্যাঘাত করাইছি যে তোরা শুধু আমাদের রোমান্সের ভিতরে এসে ঢুকে যাস? আর একটু পরে আসলে কি হতো তোদের? মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? আবিরের কথা শুনে মাহি দাঁত কেলিয়ে বলে, আরে দুলা ভাই, তুমি এত রাগো কেন? আমরা কি আর ইচ্ছা করে ঢুকছি নাকি? ভুল করে হয়ে যায়, তার জন্য সরি। তাই বলে কি এত রাগ করবে? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, হি করে হাসবো? আবির অনেকটা রেগে কথাটা বলে। তা না হয় হাসো, সমস্যাটা কার বলো তো? এই মাহি, চল তো, নাস্তা বানাতে হবে। তারা 2 ভাই মাথা ফাটিয়ে ফেলুক ঝগড়া করে, সমস্যা নেই, আমরা আমাদের কাজ করতে যাই। আর হ্যাঁ, ভুলে যাবেন না আপনারা, আমাদের মিশনটা আনকমপ্লিট, তাই আজ থেকে আবার মিশনে নামতে হবে আমাদের। অবনীর কথায় আবির আহাজারির মতো করে বলে, আচ্ছা, বলিনি তো। আর তোমার জন্য কি বলা যায় সেটা? সারাদিন শুধু কীভাবে তাদের ধরবে সেই চিন্তা নিয়ে পড়ে থাকো। একটু রোমান্স করার সময় দাও না তুমি। আর অন্যদিকে ওরা 2জন সারাদিন রোমান্স করে বেড়ায়, আর আমি, হায় রে, আরে কপাল আমার। অবনী এবার জোরে সরে ধমক দেয় আবিরকে। এই চুপ করো তুমি, সারাদিন শুধু বাজে চিন্তা। কোথায় ওই ব্যাটাদের কিভাবে ধরবো সেটা নিয়ে ভাববে, তা না উনি আছে ওনার চিন্তা নিয়ে। এই মাহি, চল তো, বাজে বকবক করার সময় নাই। চল। তাদের সেই ইনকমপ্লিট মিশনের পর থেকে কেটে যায় কয়েকটা মাস। এই কয়েক মাসে দেশে ড্রাগসের
প্রচার বেড়ে অনেক গেছে। সেই দিন রাতে প্রিন্সিপালের লোক তাদের রাস্তায় ফেলে আসার পর সেই রাস্তা দিয়ে নাইট ডিউটির পুলিশ জনাব আরিফ এবং তার সহকর্মীরা যান। সেখানে তাদের দেখে দ্রুত হসপিটাল নিয়ে যান এবং তাদের মোবাইল চেক করে সিআইডির এসিপি আদনান সাহেবকে কল দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি কি সিআইডি এর সিপি? কেন? আর আপনি কে? আমি ঢাকা থানা থেকে বলছি। আপনাদের টিমের 2টা মেয়ে আর 2টা ছেলে গুলি খেয়ে গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মোবাইলে আপনার নম্বর ছিল, আমি সেখান থেকেই নিয়েছি। কি? তাদের নাম কি? কি যেন নাম? এই তো আইডি কার্ড। মেয়ে 2টার নাম অবনী জাহান আর মাহি চৌধুরী অনু, আর ছেলে 2টার নাম আবির এবং আবিদ। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো তারা মারা যেত। যথাক্রমে আমরা ডিউটিতে আজকে যেখানে পড়েছিল, তা না হলে কি হতো একবার ভেবে দেখেছেন? আচ্ছা, আপনি তাদেরকে মৃত বলে দেন। আদনান সাহেবের কথা শুনে আরিফ বেশ অবাক হয়। মৃত বলবো মানে? তারা তো জীবিত। আপনাকে আমি যেটা বলেছি সেটা করুন, আর কোন হসপিটাল আছেন সেটা বলুন, আমি আসছি। ওকে স্যার। আর আমরা বিআরবি হাসপাতালে আছি, আপনি যত দ্রুত সম্ভব চলে আসুন। ওকে। কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আর এত রাতে কে কল দিয়েছে? ঢাকা থেকে পুলিশ অফিসার কল দিয়েছে। কি বললো যে তোমাকে এরকম দেখাচ্ছে? আবিদ এবং মাহি আর অবনী মারা গেছে। আরে তুমি কি আমার সাথে মজা করছো? তারা মারা গেছে মানে? না, মজা করছি না, তারা সত্যি মারা গেছে। আজ রাতে তারা ট্রাক্স পাচার গাড়িদের ধরতে গিয়ে সেখানে তাদের সাথে গোলাগুলিতে মারা যায়। আমি যাচ্ছি তাদের আনতে, আর তাদের মুখও নাকি ঠিকমতো চেনা যাচ্ছে না। মিসেস জাহান আদনান সাহেবের কথা শুনে কাঠ হয়ে বসে থাকে, আর আদনান সাহেব চলে আসে ঢাকাতে। তারপর থেকে আর দেখা যায়নি তাদের সবাইকে আদনান সাহেব নিয়ে যায় তার একটা সেফ হাউসে, আর তিনিই তাদের ঘোষণা করেন মৃত। সেদিনের পর থেকে কেটে যায় কয়েক মাস। তারাও নিজেদের সামলে নিয়ে আবারও আগের মতো হয়েছে, আর এতদিনে তাদের 4 জনের ভালোবাসাটাও হয়ে গেছে গভীর। এই তোমরা আসো, নাস্তা রেডি। এই তো হাজির আমরা। বসে পড়ো। মাহি নরম সুরে বলল। তা দেখে আবির অবনীকে বলে, দেখেছো মাই কি সুন্দর করে আবিদকে বলে বসতে, আর তুমি আমাকে এভাবে বলা তো দূরের কথা, এখন জাহারে দিয়ে বলবে বসতে। তোমার সমস্যাটা কোথায় বলো তো? সারাদিন এসব নিয়ে থাকো কেন বলো তো? আর তোরা যেখানে সেখানে এরকম আগলা পিরিতি না দেখালে হয় না? অবনী অনেকটা রেগে কথাটা বলে। মাহি মুখ ঝামটে দিয়ে বলে ওঠে, না হয় না, আমরা যেখানে সেখানে প্রেম করব, তাদের তোর কি? জলে কেন তোর? তোরা যা খুশি তা কর, আমি গেলাম। অবনী রাগে হনহন করে চলে যায়। অবনীর যাওয়া দেখে আবির চেঁচিয়ে ওঠে, আরে কই যাও? আবিরের কথার উত্তরে অবনী দাঁতে দাঁত চেপে বলে, মরতে যাই, যাবে? দিল তো রাগে তাকে, এখন যাও গিয়ে রাগ ভাঙাও। আমি যাব কেন? আপনি যান, আপনার বউ আপনি যান। আচ্ছা বাবা, যাচ্ছি। আবির খাবার নিয়ে চলে আসে রুমে। এসে দেখে অবনী কী সব কাগজ নিয়ে ঘাটাঘাটি করছে। তাকে দেখেই সেটা লুকিয়ে ফেলল। কি লুকালে আমার থেকে? কিছু না। কি জন্য এসেছো তুমি? কি জন্য এসেছি? আসো নাস্তা খাবে। অবনীর আগে দাঁতে দাঁত চেপে বলে, না আমি খাবো না, তুমি খাও, মন ভরে খাও। আরে রাগ করবে না, আসো তো। তুমি না খেলে আমিও খাবো না কিন্তু। অবনী কথা না বলে চুপ থাকে। আবির তা দেখে বলে, এই আমার দিকে দেখো। অবনী এবারও চুপ। আবির আবারও বলে, কি হলো? আমার দিকে তাকাও। আবির অবনীকে তার দিকে ঘুরিয়ে নেয়। আমার চোখের দিকে তাকাও অবনী। না। প্লিজ খেয়ে নাও। না। লক্ষ্মীটি আমার, এবার খেয়ে নাও। এবার হয়েছে। এটা আরো আগে দিলে তো আরো এত কিছু হতো না। খেয়ে নাও। তারপর তারা দুজন নাস্তা সেরে নেয় এবং দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে
পশ্চিম আকাশে সূর্যি মামা হেলে পড়েছে। তার এই ভরা ক্লান্ত দিনটা যেন কিছুক্ষণের মধ্যে অবসর পাবে, তাই কমিয়ে নিয়েছে নিজের তাপ আর হেলে পড়েছে তার গন্তব্যে। তেমনি তারা চারজনও পা দিয়েছে এক নতুন অধ্যায়, যেখানে থাকবে শুধু রক্তের গন্ধ, রাতের অন্ধকারে চারিদিক ঝিঝি পোকা ঝিঝি করে, আর চারজন মানুষ ছুটে চলবে তাদের আপন গতিতে খুনের নেশায়। তারা হয়ে গেছে সাইকো খুনের নেশা। ভরা ক্লান্ত বিকেলে তারা চারজন বসে বসে গল্প করছে। গল্প বললে ভুল, তারা প্ল্যান সাজাচ্ছে। তখন হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। মাহি উঠে গিয়ে দরজা খুলে দেয়। দেখে স্যার আদনান সাহেব এসেছেন। তিনি ভেতরে ঢুকে গিয়ে সোফায় বসে। কেমন আছো তোমরা? জি স্যার, ভালো। আরে পাগল মেয়ে, স্যার কিসের? বাবা বলে ডাকো। না মানে স্যার। মাহি আমতা আমতা করে। তা দেখে আদনান সাহেব রেগে বলে, আবার স্যার? তোরা দুজনেই তো আমার মেয়ে, তোদের আমি আমার ছেলের বউ হিসেবে নিব না, নিব তো নিজের মেয়ে হিসেবে। দুজনেই নিজেদের চোখের পানি আর বাদ মানছে না। দুজনেরই ফর্সা কোমল গাল বেয়ে মুক্তদানার মতো চোখের নোনা জল ঝরে পড়ছে। এ যেন দুঃখের কান্না না, এ যেন সুখের কান্না। কান্না তো আবশ্যক, কারণ তারা দুজনেই তো ছোটবেলা থেকে বাবা মায়ের আদর পায়নি, বাবা মা বলে কাউকে ডাকতে পারেনি। আরে বোকা, এরা কাঁদছিস কেন? আমাকে কি তোরা বাবা ডাকতে পারবি না? কি আমার মেয়ের অভাবটাকে পূরণ করবি না? অবশ্যই করব বাবা। বলেই দুজন আদনান সাহেবকে জড়িয়ে ধরেন আর কান্না করতে থাকেন। ফাঁকি মেয়েরা, এবার থাম। তোরা যদি আর কান্না করিস তাহলে আমি কিন্তু এখন চলে যাব। মাহির সাথে সাথে চোখ মুখ মুছে বলে, না বাবা, আমরা আর কাঁদবো না। এই দেখো, আমরা কাঁদছি না, হাসছি। অবনীর কথায় তারা তিনজন ফিক করে হেসে দেয়, যা অবনীর একদম পছন্দ হয়নি। যার ফলস্বরূপ আবিরকে খেতে হয় জোরে এক লাথি, যা সবার অগোচরে। আবির লাথি খাওয়ার সাথে সাথে আও বলে চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে আবির, এভাবে চিৎকার দিলে কেন? না বাবা, ও কিছু না, পিঁপড়া কামড় দিয়েছে, তাই না আবির? বাবা, পিঁপড়া ছিল। পিঁপড়ার কামড়ে এত জোরে চিৎকার দেওয়া লাগে নাকি? আদনান সাহেবের কথা শেষ হতেই মাহি দাঁত কেলিয়ে বলে, বড় পিঁপড়া ছিল, তাই না দুলা ভাই? মাহি শেষের টুকু টেনে টেনে বলে, অনেক বড় পিঁপড়া। অবনীর দিকে তাকিয়ে কথাটা বলে আবির। এই, তুমি আমার দিকে তাকিয়ে এই কথাটা বললে কেন? তাহলে কি তুমি আমাকে পিঁপড়া বোঝাতে চাচ্ছ? আরে না, আমি তোমাকে বোঝাবো কেন? আমি তো বুঝিয়েছি। আবার? তোরা থাম তো, সারাদিন কি এরকম ঝগড়াই করিস নাকি? বাবা ঠিকই ধরেছেন, এরা সারাদিন শুধু ঝগড়া করে, আলাদা আলাদা রুমে থাকে, যেন ও তো রাতের বেলাতেও তাদের ঝগড়া হয়। জানি না, এক রুমে থাকতে দিলে যে কে কার কি অবস্থা করবে কে জানে। মাহিকে অবনী ধমক দেয়, এই তুই চুপ কর। মাহি বাচ্চাদের মতো মুখ হাত দিয়ে বলে, আচ্ছা চুপ। হায় আল্লাহ, এরা নাকি সিআইডি আর আর্মি অফিসার। কপালে হাত দিয়ে আদনান সাহেব কথাটা বলে, তা দেখে আবিদ বলে ওঠে, এই আব্বু, এদের কথা বাদ দাও তো, চলো কাজের কথায় আসি। আবিদের কথা শুনে আবিদ টিটকারি করে বলে, কেন, আমি আবার কি করলাম? নাকি আমি কোনো কাজ করি না? তুই কোন সময় অকাজের কথা বলছিস, আজ হঠাৎ কাজের কথা? এই আদনান সাহেব দুই ভাইকে ধমক দিয়ে বলে, চুপ করতো তোরা, কাজের কথায় আসি। দেশে যে ড্রাগস পাচার বাড়ছে, সেদিকে কোনো খবর আছে তোদের? সারাদিন শুধু ঝগড়া করিস। আপনার দুই ছেলে আর মাহি সারাদিন গল্প নিয়ে পড়ে থাকে, আর এসব বিষয় আমাকে ভাবতে হয়। এই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে। আবির মুখ ফুলিয়ে বলে, রাখো তোমার ভালো লাগা, আমাদেরকে তো এখন আর ভালো লাগবে না। আচ্ছা, আমি কিছু বলবো না, তোরা শুধু মিশনটা দ্রুত শেষ কর। আর আমি চাই, তোদের আম্মু তা না হলে টেনশন করবে। সে কি বাবা, খেয়ে যাবেন? আরে না রে মা, তোদের যেদিন ছেলের বউ করে নিয়ে যাব, তখনই তোদের হাতের রান্না মন ভরে খাবো। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। সাবধানে যাবে আব্বু, আর আম্মুকে আমাদের সালাম দেবে, এবং অতি দ্রুত আমরা মিশন কমপ্লিট করে ফিরে আসবো। আদনান সাহেব বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই অবনীল বলে ওঠে, আজকে রাত্রে শুরু প্রথম মিশন। আজকে? প্রথম টার্গেট কে দিয়ে? দারুণ আকবর আলী। আবিদ একটু ভাবুক হয়ে বলে, কিন্তু সে এখন কোথায় আছে আমরা জানবো কিভাবে? তুমি তো একজন হ্যাকার। হুম, তাহলে তার ডিটেলস হ্যাক করো। ওকে ওকে, এবার ডিটেলস হ্যাক করবে,
শুধুমাত্র প্রিন্সিপালেরটা বাদে। ওকে। তাহলে চলো সবাই সার্ভার রুমে। চলো। তারা সবাই চলে তাদের সার্ভার রুমে, আর আবিদ বসে যায় কাজে। অবনীও বসে যায় বিশাল পর্দার কম্পিউটারের সামনে। অবনী বসে কম্পিউটার সুইচ অন করার সাথে সাথে পুরো ভার্সিটির এবং প্রিন্সিপাল স্যারের বাড়ি পর্যন্ত কম্পিউটারে শো করছে। তা দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। অবনী বলে, এত অবাক হওয়ার কি আছে, এগুলো সব ড্রোন শ্যুট। মাহি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর কাছে ড্রোন আছে? কই, আমাকে তো কখনো বললি না। মনে ছিল না, বাদ দে। তখনই আবির অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু ড্রোনগুলো তো আমাদের থেকে প্রায় 10 থেকে 30 কিলোমিটার দূরে, এত দূর থেকে এগুলো কন্ট্রোল করছে কিভাবে? এগুলোর রেঞ্জ 100 কিলোমিটার, তাই এদের কন্ট্রোল করতে কোনো সমস্যা হয় না। হো। এবার মনিটরে চোখ দাও। তারা সবাই প্রায় 30 মিনিটের মতো রুমে বসে পর্যবেক্ষণ করছিল। এর ভেতর আবিদ বাকিদের ডাটা হ্যাক করে ফেলেছে। মাহি অবনীকে উদ্দেশ্য করেই বলল, এই অবনী দেখ, আকবর আলী তো বের হয়ে যাচ্ছে। রেডি হও সবাই মিশনের জন্য, তাকে তার বাড়িতেই মারব। বাড়িতে? তাহলে সমস্যা নাই, তাদেরকে তার পাপ কাজের ডিটেলস দিয়ে চলে আসব। অবনীর কথায় সবাই সম্মতি জানিয়ে তাদের মিশনের জন্য রেডি হয়ে নেয় আর বেরিয়ে পড়ে এক মরণ খেলার উদ্দেশ্যে। 4 জন মানুষ দাঁড়িয়ে আছে একজন মানুষের সামনে। মুখে তাদের কালো মাস্ক এবং পরনে কালো কোট। তাদের সামনে বেঁধে রাখা হয়েছে একজনকে। সে আর কেউ নয়, আকবর আলী। এই, তোরা কাকে বেঁধে রেখেছিস জানিস না? তোদের আমি জানে মেরে ফেলবো। আরে খুল আকবর আলী, এত তাড়া কিসের মরার জন্য? একবার ছাড়া পেয়ে নি, তোদের এক এক করে গুলি করে মারবো। আকবর আলীর কথা শুনে মাহি একটু ঢং করে বলে, আরে মিয়া, আন্নি আমাগো খিয়া মারিবেন, আমরাই তো আন্নেরে মারতাম আইসি। কি আমাকে মারবি তোরা? তোদের মতো বাচ্চা পোলা ফাইন। আমি কার লোক জানিস না তোরা? আমি যদি মরেও যাই তারা তোদের ছাড়বে না। এবার আবিদ বলে ওঠে, আরে তুই তো মরবি, সাথে তোর আতি পাতি মাস্তান সব মরবে। বাইদা রাস্তা, তোর বউ বাচ্চাকে দেখছি না কেন? নাকি তুই বিয়েই করিসনি? আমার বউ বাচ্চা গ্রামের বাড়িতে গেছে, তাদের কিছু করবি না তোরা? তাদের কিচ্ছু করব না, শুধু তোর কুকর্মের কথাগুলো শুনবো। আকবর আলী অবনীর কথা শুনে তেজ দেখিয়ে বলে, তোরা কে রে? এতক্ষণ থেকে আমাকে বেঁধে রেখে বাজে বকবক করছিস? সাহস থাকলে মুখ খুলে সামনাসামনি হ। আচ্ছা দেখ তো আমাদের চিনতে পারছিস কিনা? আবির এ কথা বলে সবাই একসাথে মুখের মাস্ক খুলে ফেলে আর আকবর আলী তাদের দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তো তো তোরা এখনো বেঁচে আছিস? আকবর আলীকে তোতলাতে দেখে অবনী দাঁতে দাঁত চেপে বলে, কেন, কি ভেবেছিলি মরে যাব? কিন্তু কিভাবে সম্ভব? খবর হইতে সবকিছুতে তোরা মৃত। আরে আল্লাহ যাকে এই দুনিয়াতে রাখবে তাকে বান্দা 1000 চেষ্টা করেও মারতে পারবি না। যা বাবা, তোর সাথে এত কথা বলে লাভ কি? তোর একটা প্রশ্ন করব, আর এইটাই তোর শেষ সুযোগ বাঁচার। বল, তোর বসের নাম কি? জানি না। কথাটা বলার সাথে সাথে তার কপাল ছিদ্র করে একটা বুলেট মাথার এপার ওপার হয়ে যায় আর আকবর আলী নিথর দেহ ঢলে পড়ে চেয়ারের ওপর। সবাই অবনীর দিকে তাকিয়ে আছে। তার হাতে থাকা সাইলেন্সার লাগানো গুলি এখনও তাক করা আছে আকবর আলীর দিকে। অবনীর আগে গজগজ করে বলে, তোকে বলেছিলাম এটাই তোর শেষ সুযোগ, পরের বার কোনো সুযোগ পাবি না দ্বিতীয়বার কথা বলার জন্য। ওকে নিয়ে ভার্সিটির গেটের সামনে ফেলে দাও, আর এই মেমোরি কার্ডটা তার বুক পকেটে রেখে দিবে। ওকে। তারা আকবর আলীকে নিয়ে ফেলে দেয় ভার্সিটি গেটের সামনে। পরের দিন সকালবেলা আবির বসে বসে টিভিতে খবর দেখছে। সকল চ্যানেলে এই সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দারোয়ান আকবর আলীকে কে বা কারা রাতের অন্ধকারে খুন করে ভার্সিটির সামনে ফেলে রেখে গেছে। খুনি প্রমাণ রেখে যায়নি। কে করেছে বা কার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু আকবর আলীর পকেট থেকে একটা মেমোরি কার্ড পাওয়া গেছে। সেটার ভিতরে কি আছে তার খবর এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন চ্যানেলে। হালা বিপদ মাত্র একটা গেল। বাকিগুলো যাবে খুব দ্রুত। দুই ভাইয়ের কথোপকথন মাঝে অবনী বলে ওঠে, আয় নাস্তা রেডি, আসো। আর নিজেদের কাজের খবর নিজেরা দেখলে হবে। হঠাৎ মাহি টিটকিরি করে বলে ওঠে, আরে বুঝছো না, তারা যে এটা করেছে তা দেখতে হবে না? বুঝি। কুচু বুঝো, তুমি নিজেই সব কিছু করে আর আমাদের পস্তাও।
ভাইয়া ঠিক বলছে ভাবি, সব তুমি করো আর তুমি মাহি আমাদের পস্তাও, এটা কিন্তু আমরা মানব না। আবিদের কথা শুনে মাহি মুখ বাঁকিয়ে বলে, মানলে মানো, না মানলে নাই। আরে বাদ দে তো মাহি, তাদের খেতে দে। এই আসো, খেয়ে উদ্ধার করো আমাদের। সারাদিন একটা কাজও করে না, শুধু বসে বসে মোবাইল ঘাঁটবে, না হয় টিভি দেখবো। আমাদের কোনো কাজ আছে যে আমরা করব? কেন, সারাদিন তো বসেই থাকো। আমরা যে সারাদিন রান্না করি, আমাদের তো একটু হেল্পও করতে পারো তোমরা। তা না করে তারা রাজার মতো করে বসে থাকে দুজন। অবনীর কথা শেষ হতে আবিদ বলে ওঠে, আচ্ছা বাবা, আজকে রান্না আমরা করব। আবিদের কথাই যেন বাজ পড়লো আবিরের মাথায়। সে তুতলে বলে, কি আমরা? কেন, তুই পারবি না? অবশ্যই তুই পারবি না। বসে বসে তাহলে ভাবির বকা খেয়েও পেট ভরে। কে কে বলেছে রান্না করবে না? আমি তোকে বলেছি? বেশি বুঝোস কেন তুই? ও, আমি এখন বেশি বুঝি তাই না? দুই ভাইয়ের কথার মাঝে মাহি বলে, এই তোমরা চুপ করবে? কে কতটুকু রান্না পারে আর কারটা ভালো হয় দেখা যাবে। ওকে ডান। আবিদ দুজন একসাথে বলে ওঠে, তাহলে নাস্তা করে চলে যাও কিচেনে। তারা সবাই নাস্তা করে। অবনী এবং মাহি বসেছে টিভি দেখতে। আবির আর আবিদ যায় রান্না করতে। এই ভাইয়া, আমি তো ঠিক মতো রান্না পারি না। আবিদ কাঁদো কাঁদো হয়ে বলে। তা শুনে আবিদ দাঁত কেলিয়ে হাসে। তাহলে এতক্ষণ বড় বড় কথা বললি কেন? আমার থেকে শিখ। আসছে আমার থেকে শিখ রান্না, নিজেও তো পারো না রান্না। আবির একটু ঘাবড়ে গিয়ে তুতলিয়ে বলে, কে কে বলেছে তোকে আমি রান্না পারি না? দুজনের কথা শুনে অবনী চেঁচিয়ে ওঠে, এই তোমরা ঝগড়া করবে নাকি রান্না করবে? করছি। তারা দুজন সর্বপ্রথম চলে যায় পেঁয়াজ কাটতে। পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ আও করে একটা শব্দ হয় আর আবিদ হিহি করে হেসে ওর দেয়। কিরে, খুব না রান্না পারোস, তাহলে আঙ্গুল কেটে ফেললি কেন? আও। কিরে, এতক্ষণ তো আমাকে বললি, এখন তাহলে তোর কাটলো কেন? এতক্ষণে অবনী আর মাহি কিচেনে এসে হাজির। তাদের চিৎকারে অবনী আর মাহি চলে আসে। এসে দেখে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসতেছে, কিন্তু তাদের হাত থেকে রক্ত পড়ছে সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ কারো ঠোঁটের কোমল স্পর্শে দুজনের হাসি থেমে যায়। অবনী আর মাহি তাদের আঙুলগুলো এতক্ষণে মুখে পুরে নিয়েছে। আবির আর আবিদ তাদের দিকে এক মনে তাকিয়ে আছে। কখন যে তারা দুজন তাদের আঙুল ছেড়ে দিয়েছে সেই দিকে কোনো খেয়ালই নেই। হ্যাঁ, কি দেখছো? হঠাৎ অবনীর প্রশ্নে তাদের ধ্যান ভাঙে আবিরের। না, কিছু না। তোমাদের যে হাত কেটে গেছে সেদিকে কোনো খেয়াল আছে? তারা দুজন হেসেই যাচ্ছে। যে কাজ পারো না সে কাজ করতে আসো কেন? আবির একটু আমতা আমতা করে। না মানে? হয়েছে, এবার যাও তোমরা দুজন। আবির আর আবির দুজন কিচেনে রুম থেকে চলে আসে আর বাকি দুজন রান্না করতে থাকে। স্যার, আমাদের সাথে একজনকে মেরে ফেলেছে কে বা কারা। শুনেছি তার সকল ট্যাক্স পাচারের তথ্য নাকি পুলিশ পেয়েছে, তার সাথে থাকা মেমোরি কার্ডে। ইংরেজি শিক্ষক আসিফ কথাটা বলল। প্রিন্সিপাল চিন্তিত স্বরে বলল, খুব চিন্তার বিষয় এটা। কে মারতে পারে তাকে, সাথে তার সকল কুকর্মের ডিটেলস। প্রিন্সিপালের কথা শেষ হতেই দারোয়ান মফিজ মিয়া বলেন, স্যার, আমার মনে হচ্ছে আমাদের উপর কেউ নজর রাখছে। কিন্তু কে? ওই আর্মি আর সিআইডি অফিসারদের মেরে ফেলার পর থেকে তো আর কেউ এরকম আসেনি। এবার বাংলা শিক্ষক সবুজ বলে, স্যার, এটা খুব চিন্তার বিষয় আর সবাইকে সাবধানে থাকতে হবে। আরে বাদ দে তো, একটা মরতে তো কি হয়েছে, আমাদের কাজ তো আর থেমে থাকবে না। এরকম কত মরবে কত আসবে। আর হ্যাঁ, আমাদের তো সকল ডাটা হ্যাক হয়েছে, সেখানে একটাই লেখা, এসি ইজ ব্যাক। আসিফ স্যারের কথায় প্রিন্সিপাল স্যারের কপালে আবারও চিন্তার রেশ দেখা দিল, কিন্তু সেটা কাউকে বুঝতে না দিয়েই বলে, আচ্ছা, তোমরা আজকের মতো যে যার বাড়িতে যাও, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই যে যার মতো চলে যায় আর দেখতে দেখতে রাত হয়ে যায়। কি তোমরা রেডি তো? ইয়েস ম্যাম, সবাই একসাথে বলে উঠল। তাহলে চলো বের হওয়া যাক। চলো। তারা সবাইও আবার রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে আরও একটা খুনের নেশায়, এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ভার্সিটির সামনে। তাদের আজকের টার্গেট দারোয়ান মফিজ মিয়া। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আবির দারোয়ান মফিজ মিয়াকে উদ্দেশ্য করে বলল, আমি ভালো আছি, কিন্তু তোমরা কারা আর এত রাতে এখানে কেন? রাতের বেলা এই এলাকা মোটেও ভালো না, তোমরা এখনই চলে যাও এখান থেকে। যা বাবা, হালা সালামের জবাবটাও দিল না।
আবিদ মনে মনে কথাটা বলে। তারা গতকালকের মতো মুখে মাস্ক এবং পরনে কালো কোট ছিল, তাই তাদের চিনতে পারেনি মফিজ মিয়া। হঠাৎ অবনী বলে ওঠে, আসলে চাচা, আমরা রাস্তা ভুলে গেছি, তাই এদিকে চলে এসেছি। আর আমাদের না সামনের দিকে যেতে ভয় করছে, যদি আপনি আমাদের সাথে কিছুটা যেতেন। তোমরা এতজন হয়েও ভয় করছো? আর তোমাদের দেখে তো মনে হচ্ছে অনেক বড় ঘরের সন্তান। মফিজ মিয়ার কথা শেষ হতে মাহি ঢং করে বলে, প্লিজ চাচা, এই মোড়টা পার করে দিলে হবে। শুনেছি ওই মোড়ে নাকি ভূত থাকে, আমরা আবার ভূতে অনেক ভয় করে। আচ্ছা, তোমরা এত করে যখন বলছো তখন না হয় দিয়ে আসলাম কিছুটা। ঘুঘু ফাঁদে পা দিয়েছে। কথাটা মনে মনে বলে আবিদ। তারা সবাই এবং মফিজ মিয়া হেঁটে চলল। কিছুটা যাওয়ার পর মোড় পার হওয়ার সাথে সাথে আবির এবং আবিদ তাকে গাছের সাথে বেঁধে ফেলে। এই, তোমরা কি করছো? এটা আমাকে বাঁধছো কেন? অবনী দাঁতে দাঁত চেপে বলে, তোকে মারার জন্য। মফিজ মিয়াকে আর কোনো কথার সুযোগ না দিয়ে তার মুখ টেপ মেরে দেওয়া হয়। গতকালকে আকবর আলীকে মারতে আমরা প্রচুর কথা বলেছি, কিন্তু আজকে বেশি কথা বলবো না। শুধু একটা প্রশ্ন করব, সোজা উত্তর দিবি, না হলে খালাস। অবনী আর বাকি সবাই মুখে মাস্ক খুলে ফেলে। তাদের দেখে মফিজ মিয়ার চোখ বড় বড় হয়ে যায় আর মুখে আওয়াজ করছে। অবনী গিয়ে তার মুখের টেপ খুলে দেয়। মফিজ মিয়া ভয়ে তুতলাতে শুরু করে। তো তোরা বেঁচে আছিস? মাহি এবার রাগী গলায় বলে, কেন, কি ভেবেছিস মরে যাব? সময় নষ্ট করব না, শুধু একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবি। তোদের বসের নাম কি? জানি না, আর জানলেও বলবো না। আর কোনো শব্দ বের হয় না। শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে তার। একটা গুলি এসে লাগে তার কপালে। পিস্তল হাতে দাঁড়িয়ে আছে অবনী। আবির একটু আফসোস করে বলে, আরে বাবা, আজকে তুমি মেরে দিলে, আমাদেরকেও মারার সুযোগ দিবে একটু। অবনী কাউকে সুযোগ দেয় না, সে নিজে সুযোগ নেয়। আর ওকে ভার্সিটির গেটের সামনে নিয়ে ফেলে দাও। হ্যাঁ, নিজে মারবে আর আমাদের বলবে ফেলতে? অবনী এবার চোখ রাঙিয়ে বলে, ফেলবে কিনা সেটা বলো। আরে ফেলবো তো, এই তো ফেলে দিচ্ছি। দাঁড়াও, এই মেমোরি কার্ডটা ওর বুক পকেটে ঢুকিয়ে দাও। আবির দুজন মফিজ মিয়াকে ধরে এনে ফেলে দেয় ভার্সিটি গেটের সামনে। আর পেছনে অবনী আর মাহি দুইজন খিলখিল করে হেসে দেয়। এই ভাইয়া, কি চিল্লাচ্ছিস কেন? আরে রাগাস কেন? একটা সুযোগ আছে তাদের কিস করার। আবিদের কথা শুনে আবির রাগ দেখিয়ে বলে, বড় ভাইয়ের সামনে এগুলো বলতে লজ্জা করে না? আসছে বড় ভাই হতে, তোরও মনে চায় ভাবিকে চুমু খেতে, কি মনে চায় না? আবিদের কথা শুনে আবির একটু ভাবুক হয়ে বলে, কিন্তু কিভাবে? আমি যেভাবে করব তুইও সেভাবে করবি। ওকে। এতক্ষণে মাহি আর অবনী তাদের কাছে চলে এসেছে। এই মাহি, দেখো তো, আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে। কই দেখি। আবিদের মতো করে বলে, এই অবনী, দেখো দেখো তো, আমার চোখেও মনে হয় কিছু পড়েছে। অবনী অবাক হয়ে বলে, তোমারও? দেখ, লাগবে না, আমি দেখে নিচ্ছি। আরে আমি কি বললাম, এদিকে আসো, আমি দেখে দিচ্ছি। তারা দুজনে চোখের কাছে নিজেদের চোখ নিতেই আবির দুজন তাদের নিজেদের চার ঠোঁট এক করে দেয়। মাহি এবং অবনী একদম হঠাৎ লিপকিসে ঘাবড়ে যায়, তবুও নিজেদের ঠিক করে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু তাদের সাথে না পেরে রেসপন্স দিতে থাকে। কিছুক্ষণ থাকার পরে দুজন দুজনকে ছেড়ে দেয়। অবনী চোখ রাঙিয়ে বলে, এই তোমাদের চোখে কি পড়ছিল? কি করব বলো, তোমাকে বললে তো তুমি দাও না, তাই কৌশল করে নিয়ে নিলাম। এবার মাহি দাঁত কটমট করে আবিদকে বলল, মিশনে এসেও তোমাদের দুই ভাই লুচ্চামি গেল না, প্ল্যানটা ছিল কার? মাহির কথা শেষ হতেই আবির বলে ওঠে, আবিদের। হিহি করে আবিদ হাসে। তা দেখে মাহি রাগী গলায় বলে, আবার হাসে? তোমার হাসি আমি ছোটাচ্ছি, এখান থেকে যেয়ে নি। এই তোরা চল, এখানে আর থাকা যাবে না, তোরা বাড়িতে গিয়ে ঝগড়া করিস। চলো। অতঃপর তারা চারজন সেখান থেকে প্রস্থান করে। পরের দিন সকালবেলা টিভিতে সেই আগের ন্যায় একই নিউজ। আজও ঢাকা ভার্সিটির দারোয়ান মফিজ মিয়াকে কে বা কারা খুন করে রেখে গেছে। আগের খুনের মতো খুনি এবারও কোনো ক্লু রেখে যায়নি। পুলিশ ধারণা করছে আগের খুন ও এবারের খুনটা একই ব্যক্তি করেছে। জানা গেছে মফিজ মিয়া ড্রাগ পাচারকারীদের সাথে যুক্ত ছিল। পরবর্তী আপডেট জানতে চ্যানেলে চোখ রাখুন। দেখছো, আমার অল্প কয়েকদিনে ফেমাস হয়ে যাব। আসছে ফেমাস হতে, নিজের কাজ ঠিক মতো করো।
আমি তো আমার কাজ ঠিক মতোই করছি, তুমি নিজের কাজ ঠিক মতো করো। সারা দিন শুধু ফাঁকিবাজি করো তুমি। আবিদের কথা শুনে মাহি রেগে মেগে বলে, কি? আমি ফাঁকিবাজি করি? নিজের কাজে ফাঁকিবাজি দিয়ে আমার উপর চাপাচ্ছ? আসছে, আমি তার উপর আমার দোষ চাপাতে যাব? আমি আমার কাজ ঠিক মতোই করি। কিভাবে করো জানা আছে আমার। জানা থাকলে ভালো। আবিদ মাহির ঝগড়া শুনে অবনী বলে, এই তোরা তোদের ঝগড়া থামাবি নাকি সারাদিন ঝগড়া করব? ঝগড়া কি আমি করতে আসছি নাকি সে? তুমি করতে আসছো আমার সাথে সাদাসাদি ঝগড়া করতে? মাহি মুখ বেঁকিয়ে বলে, আমার বইয়ে গেছে তোমার সাথে সাদি সাদি ঝগড়া করতে যেতে। অবনী এবার জোরে চিল্লিয়ে বলল, এই থাম বলতেছি, সারাদিন শুধু ঝগড়া করছ কেন তোরা? ও এখন আমরা করলে দোষ? তোমরা যে সারাদিন ঝগড়া করিস সেটার বেলা কি হবে? শুধু আমরা ঝগড়া করলেই দোষ? মাহির কথা শেষ হতেই আবির বলে, যা বাবা, এখানে আমাদের টানার কি আছে? তোমরা তোমাদের মতো ঝগড়া করো না। তোমাদের কে মানা করেছে? আপনার বউ। বোন, আমার আর কিচ্ছু বলবো না তোরে। তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো। এই চলো তো, এরা ঝগড়া করলে দোষ নাই, আমরা ঝগড়া করলেই দোষ। চলো। তারা দুজন চলে যায়। এদিকে অবনী আর আবির বোকার মতো চেয়ে থাকে। কি হলো এটা? যা হবার তাই হয়েছে। স্যার, আজকেও আমাদের একজন লোককে মেরে ফেললো, আপনি কিছু বলবেন না? আসিফ স্যারের কথা শুনে সবুজ স্যারও তাল মেলালেন। স্যার, এইভাবে চললে তো যে কোনো দিন আমাদেরকেও মেরে দেয় জানা নেই। প্রিন্সিপাল স্যার গভীর চিন্তায় পড়ে যায়, তবু সে নিজেকে ঠিক করে বলে, কিছুই হবে না, আগামীকাল বস আসবে, আমার সে গোপন আস্থা নাই। তাহলে স্যার আমাদের কি আসতে হবে? তোরাও আসতে হবে। বস তার প্ল্যানের কথা বলবে, কিভাবে আমাদের সেই গোপন শত্রুদের ধরা যায়। আসিফ স্যার আনন্দের সাথে জানায়, ও কতদিনের স্বপ্ন, বসকে নিজের চোখে দেখব। আচ্ছা আজকে যা, ভার্সিটি ছুটি হয়ে গেছে অনেক আগে, আর কালকে ভার্সিটি আসতে হবে না, সোজা আমার রাস্তা নাই, চলে আসবে রাতে। ঠিক আছে স্যার। দেখতে দেখতে দুপুর শেষে বিকেল, আর বিকেল শেষে রাত্রি, আর এই রাতেই কেউ একজন কাউকে মারার জন্য প্ল্যান সাজাচ্ছে। সে আর কেউ নয়, অবনী। আজকের প্ল্যানটা হবে ভিন্ন রকম। ভিন্ন রকম? আবির কিছুটা চিন্তিত গলায় জানায়, ভিন্ন রকম, কারণ আসিফ এবং সবুজ স্যার ভাই, তারা একই বাড়িতে থাকে, আর তাদের ফ্যামিলির সামনে তাদের মারতে পারবো না। আর তার থেকে বড় কথা, তাদের থেকে অনেক ইনফরমেশন পাওয়ার আছে, তাই তাদের জঙ্গলের পাশে যে ভাঙা বাড়িটা আছে সেখানে তুলে আনবো। তো তোর প্ল্যান কি? তাদের কিভাবে তুলে আনবো? শোন, অবনী তাদের সবাইকে তার প্ল্যান বুঝিয়ে দেয়। বুঝলে সবাই? সবাই একসাথে বুঝেছে জানায়। অবনী আবারও বলে, তাহলে চলো বেরিয়ে পড়া যাক। তারা সবাই তাদের নিজেদের প্ল্যান বুঝে নিয়ে বেরিয়ে পড়ে স্যারদের বাড়ির উদ্দেশ্যে। অবনী আগে থেকেই তার ড্রোন নিয়ে তাদের উপর নজর রেখে বাড়ির ঠিকানা এবং পরিবার সম্পর্কে জেনে নিয়েছে, তাই তাদের বাড়ির ঠিকানা জোগাড় করা লাগলো না, সোজা গিয়েই অ্যাটাক। এই অবনী দেখ, ওরা তো দেখি টং দোকানে বসে চা খাচ্ছে। তাহলে আমাদের কাছে তো আরও সহজ হয়ে গেল, কষ্ট করে তাদের বাড়ি থেকে তুলে আনতে হলো না। গাইস রেডি হও, তারা দোকান থেকে বের হয়ে কিছুটা গেলে অজ্ঞান হওয়ার স্প্রাই মেরে তুলে নিব। আমরা রেডি। অবনীরা সবাই অপেক্ষা করছিল তারা কতক্ষণে বের হবে। তাদের এই অপেক্ষার অবসান ঘটে কিছুক্ষণ পর। তারা দুজন দোকান থেকে বের হয়ে কিছুটা যাওয়ার পর তাদের অজ্ঞান করে তুলে আনা হয়। শুনশান নীরবতা চারদিকে। কিছুক্ষণ পরপর দূরে কোথাও শিয়ালের এবং কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে, আর চারজন মানুষ পিস্তল হাতে দাঁড়িয়ে আছে দুইজন মানুষের সামনে। সামনের মানুষ দুজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এই তোরা কারা, আমাদের এভাবে তুলে আনছিস কেন? মাহি টিটকেরি করে বলে, কেন চিনতে পারেন নাই স্যার? সবুজ চিল্লিয়ে বলে, আরে মুখ না দেখলে তোদের চিনবো কিভাবে? মানুষের কি চোখ দেখে চেনা যায় নাকি? ওকে তাহলে দেখেন। তারা চারজন তাদের মুখের মাস্ক খুলে ফেলে। তাদের দেখে দুজনের চোখ বড় বড় হয়ে যায়। সবুজ তুতলে বলে, তোরা বেঁচে আছিস? কিন্তু কিভাবে? সেদিন তোদের নিচের হাতে মেরেছি, তাও বেঁচে গেলি কিভাবে? অবনী কঠিন গলায় বলে, শোন, যাদের আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে তাদের তোমাদের মতো সামান্য মানুষ কিভাবে মারবে? যাই হোক, সোজা পয়েন্টে আসি।
যা জিজ্ঞাসা করি তার সঠিক উত্তর দেবেন, তা না হলে বুঝতেই পারছেন আপনাদের বাকি দুজন পার্টনারের মতো আপনারা উপরে চলে যাবেন তাদের কাছে। অবনীর কঠিন কণ্ঠের স্বর শুনে সবুজ আবারও তোতলায়। কিসের প্রশ্ন আর কিসের উত্তর? আমি অত কথা বলতে পারবো না। এই মাহি, তুই জিজ্ঞাসা কর। স্যার, আপনাদের বেশি কিছু জিজ্ঞেস করব না, শুধু কয়েকটা প্রশ্ন করব, তার সঠিক উত্তর দেবেন। আপনার বসের নাম কি? মাহির কথা শেষ হতে সাথে সাথে আসিফ স্যারের উত্তর আসে। জানি না। মাহি আবারও জিজ্ঞেস করে, আপনাদের বস কোথায় থাকে? জানি না। আপনাদের বসকে পাবো কোথায়? আর জানি তো আমরা, সব প্রিন্সিপাল স্যার জানেন। ওকে মাহি, তুই সর। আবির, এবার তোমার কাজ শুরু করো। আবির গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে তাদের সামনে, আর একটা বাক্স রাখে টেবিলের ওপর। সেটা দেখে সে প্রথমে প্লাস বের করে এবং আসিফ সাহেবের একটা নোট টেনে তুলে ফেলে। সে চিৎকার করছে কিন্তু সেটা কারো কান অবধি পৌঁছাচ্ছে না। বল, তোদের বসের নাম কি? কথাটা বলতে বলতে আবির আবারও বক্সটা থেকে ব্লেড এবং মরিচের গুঁড়া বের করে। জানি না। আবির কোনো কথা না বলে উঠে সবুজ স্যারের গায়ে থাকা শার্টটা খুলে ফেলে এবং তার শরীর ব্লেড দিয়ে কাটতে থাকে। বলবি না তোরা কিছু? না। ওকে ফাইন, তোদের বলতে হবে না। আবির আবারও তার শরীর কাটতে থাকে এবং তাতে মরিচের গুঁড়া ঢেলে দেয়। সে গগন ফাটানো চিৎকার করছে কিন্তু সেটা কারো কান অবধি পৌঁছাচ্ছে না। বলবি না? বলছি প্লিজ, আর না, আমি আর পারছি না, প্লিজ ছেড়ে দাও আমাকে। আবিদ, পানিটা এনে ওর গায়ে ঢেলে দে। আবিরের কথা মতো পানি এনে ঢেলে দেয়। নে এবার বল। আসিফ ভাই, আপনি বলেন, আমি আর পারছি না। আশিক চৌধুরী আমাদের বসের নাম। সে কি করে বা কোথায় থাকে আমরা কিছু জানি না, সব প্রিন্সিপাল স্যার জানেন। তাকে কোথায় পাবো? সে আগামীকাল আসবে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার জন্য। আমাদেরও যেতে বলেছে কিন্তু। এবার আবিদ জিজ্ঞেস করে, কোথায় আসবে সেটা বল। প্রিন্সিপাল স্যারের বাড়ির পিছনে তার একটা গ্যারেজ আছে, সেখানে আসবে রাতে। আসিফের কথা শেষ হতে অবনী বলে, তাহলে এবার তোমরা তোমাদের কাজ সেরে ফেলো। অবনীর কথার ভাবে খারাপ কিছু একটা বুঝে সবুজ সাথে সাথে বলে, আমরা তো সব বলে দিয়েছি, এখন আমাদের মুক্তি দে। আবিদ দাঁতে দাঁত চেপে বলে, মুক্তি দেব, চিরতরে মুক্তি দেব। বলেই দুজনে পটাপট 2টা গুলি চালায়। 2টা বুলেট গিয়ে তাদের মাথার এপার ওপার হয়ে যায়। নিথর হয়ে পড়ে আসিফ আর সবুজের শরীর। এবার চলো, যাও যাক। দাঁড়া, ওদের ফেলা লাগবে না। না, ওদের এখানেই থাকতে দাও। ওরা এখানে থাকলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। আর এখন চলো, আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমার শরীর অনেকটা ক্লান্ত লাগছে। চলো। তারা সকলে চলে আসে তাদের বাড়িতে, আর এসেই ঘুমিয়ে পড়ে। সবাই অনেক ক্লান্ত, তাই বিছানার সাথে গায়ে এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তারা হারিয়ে যায় ঘুমের রাজ্যে। পরের দিন সকালবেলা আবিরের ঘুম ভেঙে যায় মোবাইলের সাউন্ডে। সে ঘুম ঘুম চোখে মোবাইলে তাকায়। আদনান সাহেব কল করেছে। হ্যালো আব্বু। কিরে, এখনো ঘুমাচ্ছিস নাকি? কোনো কিছু হয়েছে? ওঠ, এত বেলা পর্যন্ত ঘুমানো লাগবে না। আর তোদের কাজ কতটুকু হয়েছে? কাজ আজকেই শেষ হবে, আর বাকিটা অবনী জানে। এই অবনীর নাম্বার বন্ধ কেন? দেখ তো। অবনীর নাম্বার বন্ধ হতে যাবে কেন? আচ্ছা তুমি রাখো, আমি দেখছি। আবির লাইন কেটে দিয়ে চলে যায় অবনীদের রুমে, কিন্তু সেই রুমে কাউকে পায় না। আবির তাদের না পেয়ে পুরো বাড়ি খোঁজে, তাও পায় না। সে অনেকটা ঘাবড়ে যায় তাদের না পেয়ে। সে অনেকটা ভয় পেয়ে যায় কিছু একটা ভেবে। তারপর সে আর কিছু না ভেবে চলে আসে ছাদে। ছাদটাতে তাদের খোঁজা হয়নি। ছাদে এসে দেখে তারা দুজন দাঁড়িয়ে আছে। আবির গিয়ে তাদের পেছনে দাঁড়ায়। তোমরা এখানে? আর তোমাদের আমি সারা বাড়িতে খুঁজছি, জানো কতটা ভয় পেয়ে গেছিলাম তোমাদের না পেয়ে। আরে এখানে ভয় পাবার কি আছে? ঠিক মতো খুঁজলে তো আমাদের পেয়ে যেতে। মাহি, তুমি একটু নিচে যাবে? আচ্ছা, যাচ্ছি। মাহি চলে যায় নিচে, আর আবির গিয়ে দাঁড়ায় অবনীর পাশে। অবনীর হাতের ওপর হাত রাখে সে। তোমার কি হয়েছে অবনী? কই কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। তোমাকে আজকে এরকম দেখাচ্ছে কেন? আর মোবাইল বন্ধ কেন? মোবাইলের চার্জ শেষ। আর আমাকে কীরকম দেখাচ্ছে? আজকে তোমাকে অন্যরকম দেখাচ্ছে। কোনো কিছু নিয়ে মন খারাপ? না। তাহলে মন খারাপ কেন? মামা মামি যারার কথা খুব মনে পড়ছে। কত মাস হয়ে গেল তাদের সাথে যোগাযোগ নাই। আরে বাবা, এখানে মন খারাপ করার কি আছে? আজকে তো আমাদের মিশনটা শেষ হবে, তারপর না হয় আমাদের সাথে গিয়ে দেখা করে আসবে।
এবার একটু হাসো প্লিজ। আবির অবনীকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। অবনী কোনো বাধা দেয় না, সেও আবদ্ধ হয়ে যায় আবিরের বাহুডোরে। দেখতে দেখতে চলে যায় সেই দিনটা, চলে আসে দিনের শেষ রাত্রি। অবনী, প্রিন্সিপাল স্যারের গ্যারেজ কোথায়? আমরা জানবো কিভাবে? শুনলি না, তার বাড়ির পেছনে। আর সমস্যা নেই, আমি ড্রোন দিয়ে পরীক্ষা করে নিয়েছি। তার বাড়ির পিছনে একটা গ্যারেজ আছে। আর হ্যাঁ অবনী, তোর না সিক্রেট এজেন্ট ছিল একজন, সে কোথায়? তাকেও মেরে ফেলেছে তারা। আর আজকের কাজটা বেশি কঠিন হবে। সবাই 2টা করে পিস্তল নিয়ে নেবে। জানি না তারা কতজন থাকবে আজকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তাই সবাই রেডি হয়ে নাও দ্রুত। যে যার মতো করে রেডি হয়ে বেরিয়ে পড়ে এক মরণ খেলার উদ্দেশ্যে। সেই মরণ খেলায় শুধু একটাই রুলস হয়, মরো না হয় মারো। তারা সেই মরণ নেশাতে ডুব দিতে যাচ্ছে। আজকে হয়তো কেউ মরবে, না হয় কেউ মারবে। এই অবনী, আমরা তো তার বাড়ির সামনে এসে পড়েছি, এখন কিভাবে যাব? মাহির কথা শুনে অবনী রাগী গলায় বলে, কেন পেছন দিয়ে ঘুরে তার গ্যারেজে যাব? তোর মাথায় কি কোনো বুদ্ধি নাই নাকি? ও ভুলে গেছি, পিছন দিয়ে যে যাওয়া যাবে। আর ভোলা লাগবে না, চল। তারা সবাই একে একে সতর্কতা বজায় রেখে পেছন দিয়ে গ্যারেজের সামনে চলে যায়। এই, তারা ভিতরে কতজন আছে আমরা জানি না, তাই আবারও বলছি সতর্ক থাকবে। আর সবাই বন্দুক হাতে নাও। সবাই একে একে ভিতরে ঢুকে পড়ে। তারা ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে যায়। আবির বলে, গ্যারেজের ভিতর তো কেউ নেই, তাহলে তারা কি আমাদের মিথ্যা বলছে? না, তারা এখানে আছে, ভালো করে খোঁজো, দেখো কিছু পাও কিনা। তারা সবাই যে যার মতো করে খুঁজতে থাকে। অবনী খুঁজতে খুঁজতে একটা অপরিষ্কার জায়গায় এসে পড়ে। সেখানে একটা সুইচ রাখা। অবনী সন্দেহবশত সেই সুইচটা চাপ দেয়। চাপ দেওয়ার সাথে সাথে বিকট শব্দ করে ফ্লোরে একটা লিফটের মতো দরজা খুলে যায়। ওরে বার্সশালা আন্ডারগ্রাউন্ড করে রেখেছে। এতক্ষণে সবাই এসে হাজির হয়েছে অবনীর কাছে। আবিদ অবাক হয়ে বলে, ওরে বাবা, শালা অবৈধ টাকা দিয়ে আন্ডারগ্রাউন্ড করে ফেলেছে। তাই তো দেখছি। এত কথা বাদ দিয়ে এখন চলো, আর সাবধানে। তারা সবাই আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। বস, কেউ দরজা খুলে ফেলেছে। বস ওরফে আশিক চৌধুরী বলেন, কেউ তো জানে না এটার কথা। তাহলে এই দাঁড়া, এখানে তো সিসি ক্যামেরা আছে। দ্রুত কম্পিউটার ওপেন কর, আর তোরা সবাই পজিশন নিয়ে নে, কেউ আসলেই গুলি চালাবি। তারা দুজন চলে যায় কম্পিউটার রুমে। বস, এখানে তাদের 4 জনকে দেখা যাচ্ছে। তাদের সবার হাতে গুলি আছে, কিন্তু কারোই মুখ দেখা যাচ্ছে না। 4 জন? ওকে, চলো, তারা আসলেই তাদের মেরে দিতে হবে। তারা সবাই নামতে নামতে একেবারে শেষে চলে এসেছে। হঠাৎ একটা গুলি এসে অবনীর হাতে লাগে। অবনীর হাতে থাকা গুলিটা পড়ে যায়। এরকম হঠাৎ আক্রমণের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। আবির তাড়াতাড়ি গিয়ে অবনীকে ধরে একটা পিলারের পেছনে চলে যায়। আর মাহি এবং আবির তাদের সাথে গুলিতে মোকাবেলা করছে। আবির অস্থির হয়ে জিজ্ঞেস করে, তোমার কিছু হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি। সরো, তাদের লোক সংখ্যা বেশি। আরে তুমি বসে থাকো, আমরা যাচ্ছি। আর তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? আবিরের কথা শুনে অবনীর রাগী কণ্ঠে বলে, দেখো আবির, আমার সামনে এখন এসব ন্যাকামি করবে না। আমার ভীষণে এসেছি তোমার ন্যাকামো দেখার জন্য না। এখানে হয় মারো নয় মরো। আর আমার সাধারণ গুলি লেগেছে, বেশি কিছু না তো, তাই সামনে থেকে সরে গুলি চালাও। আবিরও আর কোনো কথা না বলে যায় আবিদের কাছে। তার পেছনে অবনীও আসে। তারা 4 জন একে একে সবাইকে মেরে দেয়। অবনীর অসাবধানতার কারণে হঠাৎ আরও একটা গুলি এসে লাগে তার বুকে। সে ছিটকে পড়ে যায় কিছুটা দূরে। আবির দৌড়ে গিয়ে অবনীকে ধরে। অবনী ছিটকে পড়াতে তার মুখ থেকে মাস্কটা খুলে যায়। ও তোরা, তাহলে তোরা মরিসনি? অবনী আবিরকে সরিয়ে দিয়ে আবারও দাঁড়ায় আর দাঁতে দাঁত চেপে বলে, আরে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে তোদের মতো কুত্তারা কিভাবে মারবি? আর তুইও তুমি, তোকে আমি প্রথমে দেখে অনেক অবাক হয়ে গেছি। যাই হোক, তোর কাজ জনগণের সেবা করা, তুই তা না করে তাদেরই ধ্বংসের পথে ঠেলে দিলি। আশিক চৌধুরী রাগে গজগজ করতে করতে বলল, আরে রাগ তোর বকবক, আমি মেয়র হয়েছি তো কি হয়েছে? এই জীবনে টাকাই সব কিছু। সরকার থেকে যে টাকা পাই তা দিয়ে আমার হয় না। আমার ইচ্ছা এই বাংলাদেশের টপ 1 নম্বরে আমার নাম থাকবে। তার জন্য আমাকে যা করার আমি তাই করব।
কথাগুলো বলার পর তাদের মধ্যে কিছুটা নীরবতা পালন করে। হঠাৎ করে একটা গুলির শব্দ হয় আর প্রিন্সিপাল স্যার মাটিতে এলিয়ে পড়ে। অবনী গুলি তাক করে আছে সামনের দিকে। প্রিন্সিপালের মাথা ভেদ করে গুলি এপার ওপার হয়ে যায়। আশিক চৌধুরী অবাক এবং কিছুটা ভয়ের দৃষ্টিতে অবনীর দিকে তাকায়। কি মাহি, তোর কাজ কি শেষ হয়েছে? তারা এক্ষুনি এসে পড়বে। ঠিক আছে, আর কারা আসবে এখানে? তোরা কাকে আসতে বলেছিস? আশিক চৌধুরীর কথার উত্তরে আবিদ হেসে বলে, কিরে ভয় পেলি নাকি এখন? আশিক চৌধুরী আমতা আমতা করে বলে, আমি ভয় পাবো কেন? তোরা কাকে আসতে বলেছিস? আমাদের দলের লোক আসতে হবে না, তোদের এখান থেকে নিতে হবে না। আবিদের কথায় আশিক চৌধুরী শয়তানি হেসে বলে, তারা আসার আগে তোরা বাঁচতে পারবি না। তোদের এখানেই মেরে তারপর আমি দেশ ছেড়ে চলে যাব। বলেই গুলি করতে যাবে, তখন একটা বুলেট এসে লাগে তার হাতে। আশিক চৌধুরীর হাত থেকে গুলিটা পড়ে যায়। আরও একটা বুলেট এসে লাগে তার পায়ে। সে হাঁটু ভেঙে বসে পড়ে। তারা সবাই পেছনে তাকায়। আদনান সাহেব গুলি হাতে এগিয়ে আসছে আর বাকি সবাই তাদের পজিশন নিয়ে নেয়। আরও একটা গুলি গিয়ে লাগে আশিক চৌধুরীর কপালে। সে লুটিয়ে পড়ে মাটিতে। আব্বু তুমি এসছো? তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি, কিন্তু অবনও ঠিক নেই, তার গুলি লেগেছে। অবনী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তার শরীর থেকে অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। আব্বু অবনী অজ্ঞান হয়ে গেছে। তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, আর তোমরা লাশগুলোর মর্গে পাঠিয়ে দিও। তারা সবাই অবনীকে নিয়ে চলে যায় হসপিটাল এবং তাকে ইমার্জেন্সি পাঠানো হয়। মিটিমিটি চোখ খুলছে অবনী। সেই চোখ খুলে তার পাশে মাহিকে বসে থাকতে দেখে। চারিদিকে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে সে। কাকে খুঁজছিস অবনী? অবনী ভেঙে ভেঙে বলে, আবির কোথায়? পাশের রুমেই আছে। কি হয়েছে তার? তার খারাপ কিছু হয়নি তো? অবনী উত্তেজিত হয়ে পড়ে। মাহি অবনীকে শান্ত গলায় বলে, আরে এত উত্তেজিত হচ্ছিস কেন তুই? আবির ভাইয়া ঠিক আছে, তোর শরীর থেকে অতিরিক্ত ব্লাড যাওয়ার কারণে তোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন ডাক্তার বলে ইমার্জেন্সি 3 ব্যাগ রক্ত লাগবে, কিন্তু তোর ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না। ভাগ্য ভালো আবির ভাইয়ার সাথে তোর ব্লাড গ্রুপ মিলে যায়, তাই সে 3 ব্যাগ রক্ত দেওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে যায়। তাই পাশের রুমে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আজকে যদি আবির ভাইয়ার সাথে তোর ব্লাড গ্রুপ না মিলতো তাহলে কি হতো জানি না। আমি আবির কাছে যাব। দেখ অবনী, পাগলামি করবি না। তার থেকেও তুই বেশি দুর্বল, আর সে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, তাই তুই শুয়ে থাক। না, আমি তার কাছে যাব মাহি, তুই আমাকে যেতে দে প্লিজ। দেখ অবনী, মাথা খারাপ করবি না, চুপচাপ শুয়ে থাক বলছি। মাহি কিছুটা রেগে কথাটা বলে। সেই মুহূর্তে কেবিনের মধ্যে প্রবেশ করে আদনান সাহেব এবং তার স্ত্রী। কি হয়েছে মাহি, রেগেছিস কেন? আদনান সাহেবের কথা শুনে অবনী কান্না করে বলে, দেখো না আব্বু, আমি আবিরের কাছে যাব, কিন্তু মাহি আমাকে যেতে দিচ্ছে না। না, তোর কোথাও যাওয়া লাগবে না। আবির কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আব্বু তুমিও? বেশি কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক। আম্মু তুমি অন্তত বলো না আমাকে যেতে দিতে। না অবনী মা আমার, তোর কোথাও যাওয়া লাগবে না। আবির এখনই ঠিক হয়ে যাবে। আর যখন জানতে পেরেছি তোরা বেঁচে আছিস, তখন যে কতটা খুশি হয়েছি তোদের বলে বোঝাতে পারবো না। কিন্তু তোদের আব্বু আমাকে নিয়ে আসেনি, যা আজকে আনলো তাও তোদের এ অবস্থা। বেশি কথা বলো না, চুপচাপ থাকো। বেশি কথা বললেও অনেক সমস্যা হবে। আদনান সাহেব চলে যায় আবিরের রুমে। গিয়ে দেখে সে বসে আছে। কিরে, তুই বসে আছিস কেন? তো কি করব, স্যালাইন তো শেষ, আর শুয়ে থেকে কোনো লাভ আছে? তা ঠিক। সে হসপিটালে অবনীর সুস্থ হতে আরও কেটে যায় 10টা দিন। তাকে বাড়িতে আনা হয়েছে কিছুক্ষণ হলো। তা অবনী তুই সুস্থ, আর মিশনও শেষ তোদের। এখন তোদের বিয়েটা তো দিতে পারি। না, আমি আমার মামা মামিকে ছাড়া বিয়ে করতে পারবো না। তারা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। আমি তাদের রেখে আমার নতুন জীবনে পা রাখবো কীভাবে? ওকে, তুই বলতে চাচ্ছিস তুই তাদের ছাড়া বিয়ে করবি না? ওকে ফাইন, আমরা কালকেই যাব তোর মামার বাড়িতে, মানে তোর বাড়িতে। এবার হ্যাপি তুই? হ্যাপি, অনেক হ্যাপি। দেখতে দেখতে সেই দিনটা চলে যায়। পরের দিন তারা সবাই মিলে রওনা হয় অবনীর মামার বাড়ির উদ্দেশ্যে, মানে অবনীর বাড়ির উদ্দেশ্যে।
তারা 1 ঘন্টা জার্নির পর এসে পৌঁছায় অবনীর মামার বাড়িতে। অবনীর মামা বারান্দায় বসেছিল। এমন সময় তাদের বাড়ি থেকে একসাথে 2টা গাড়ি ঢোকায় সে কিছুটা অবাক হয়ে যায়। সে সহকারে তার স্ত্রী ও সন্তান তাড়াতাড়ি বেরিয়ে আসে কে এসেছে দেখার জন্য। গাড়ি এসে থামে তাদের সামনে। প্রথম গাড়ি থেকে নামে আদনান সাহেব এবং তার স্ত্রী। দ্বিতীয় গাড়ি থেকে নামে মাহি, আবির ও অবনী। অবনীকে দেখেই যারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আপু তুমি তুমি বেঁচে আছো বলেই কেঁদে দেয় যারা। আরে পাগল, কান্না করছিস কেন? আর এই দেখ, আমি তো বেঁচে আছি। যারা কান্না করতে করতে আবারও বলতে শুরু করলো, ওই দিন টিভিতে দেখিয়েছিল তোমরা মারা গেছো। জানো সেই দিন কত কেঁদেছি। আপু তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আরে পাগল, কি নিয়ে তোকে ক্ষমা করবো আমি? আমি কি তোর উপর রেগে আছি? না কিছু না আপু, তুমি আমাদের উপর রেগে আছো, আমি জানি। রে মা, আমরা জানি তুই আমাদের উপর অনেক রেগে আছিস, প্লিজ আমাদের ক্ষমা করে দে। অবনী হাত ধরে মামা কান্না করে কথাগুলো বলল। আরে মামা, কি করছো? হাত ছাড়ো। আমি তোমাদের অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আর ভেতরে চলো, ওদেরকে বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি? ও হ্যাঁ, এদের পরিচয় তো বললি না। আগে এদের ভিতরে নিয়ে নাস্তার ব্যবস্থা করো, তারপর বলছি। তারা সবাই ঘরের ভেতরে প্রবেশ করে এবং অবনী আর মাহি চলে যায় কিচেনে নাস্তা তৈরি করার জন্য। ওদের কিচেনে দেখে মামি বলে, কি রে অবনী, তুই এখানে? মামি, ওদের জন্য নাস্তা বানাতে হবে তো। তোরা যা, আমি করছি। না মামি, তুমি যাও, আমি করছি। তুই এখন আমাকে ক্ষমা করতে পারিসনি, তাই না? যে আমি তোদের জন্য সামান্য নাস্তা বানাতে পারবো না? মামি, কি বলছো তুমি এগুলো? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি সেই কবে। আচ্ছা তুমি করো, আমরা যাচ্ছি। অবনী আর মাহি বেরিয়ে আসে কিচেন রুম থেকে। অবনী গিয়ে দাঁড়ায় আবিরের পাশে আর মাহি গিয়ে দাঁড়ায় আবিদের পাশে। যারা এসে দাঁড়ায় অবনীর পাশে আর কানে কানে বলে, কি আপু, এরা কারা যে দুজন এসে দুজনের সাথে দাঁড়িয়েছো? 2 ভাই বুঝি? অবনী চোখ গরম করে বলে, এই যারা, তোর মুখে কি কিছু আটকায় না? যা বাবা, সত্যি কথাই তো বললাম। তা না হলে কি কেউ এসে এরকম করে কাঁধে ঘা ঘেঁষে দাঁড়ায়? অবনী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে মামি এসে নাস্তা দিয়ে যায়। নাস্তা খাওয়ার পর্ব শেষ হলে, কি রে অবনী, তাদের পরিচয় তো বললি না? মামি বলছি। এ হচ্ছে আমাদের এসপি স্যার, আর উনি হচ্ছে তার স্ত্রী, আর বাকি দুজন ওনারা ছেলে। আর ও কথাটা শেষ না করতেই যারা বলে ওঠে, তোমার জামাই মানে আমার দুলা ভাই, তাই না মাহি আপু? এবার আদনান সাহেব বললেন, অবনী আসার পর থেকে তুই কথা বলতি, এবার আমরা বলি। বলো। আমরা এসেছি অবনীর বিয়ের প্রস্তাব নিয়ে। আমি অবনী এবং মাহিকে নিজের ঘরের মেয়ে হিসেবে নিতে চাই। আমি তাদের বিয়ে দিয়ে দিতাম, কিন্তু অবনী আপনাকে ছাড়া বিয়ে করবে না। আর মাহির তো অবনী ছাড়া কেউ নেই, তাই অবনী যার সিদ্ধান্ত মাহিরও তাই সিদ্ধান্ত। এরা আবার একে অপরকে ভালোবাসে। এখন আপনারা যদি চান তাহলে তাদের দুজনকে আমার ঘরের পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চাই। আদনান সাহেব কথা শেষ হতে অবনীর মামি বলে, আমরা আর কি বলবো? যদি তাদের দুজনের এই বিয়েতে মত থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তাদের সুখে তো আমাদের সুখ। তো আর কি, হয়ে তো গেলই। এখন তোদের দুজনের কোনো আপত্তি নেই তো? তাদের দুজনের একজনও কথা বলে না, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। যারা দাঁত কেলিয়ে হেসে বলে, আরে চুপচাপ থাকা সম্মতির লক্ষণ, আর তাদের মুখে বলতে বুঝি লজ্জা করে না, তাই না আপুরা? তো যাই হোক, তাহলে বিয়ের তারিখ ঠিক করে গেলেই হবে। আর তারা এখন এই বাড়িতে থাকবে। আবিদের বাবা মা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। বাকিরা যে যার রুমে চলে যায়। অবনী ও মাহি অবনীর রুমে চলে যায়। তখন অবনীর মামি রুমে প্রবেশ করে সাথে তার মামা। কিছু বলবে মামা? এই নে তোর সম্পত্তিগুলো। আমরা আর এই পাপের বোঝা সইতে পারছি না। আরে মামা, এগুলো দিয়ে এখন আমি কি করব? এগুলো তোমাদের কাছেই রেখে দাও। অবনীর মামি মাথা নিচু করে বলে, না রে, এটা হয় না। এটা তোর প্রাপ্য জিনিস, তাই এটা তোর কাছেই রেখে দে।
মামি আর একটা কথা বলবে না, যা বলেছি তাই করো। ওগুলো তোমাদের কাছে রেখে দাও, যদি না রাখো তাহলে আমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। না যাস না, এগুলো রেখে দিচ্ছি, তবুও তোরা যাস না। হুম। অবনীর মামা এবং মামি চলে যায় তাদের রুমে এবং অবনী আর মাহিও ফ্রেশ হয়ে নেয়। দেখতে দেখতে চলে আসে বিয়ের দিন। অবনী এবং মাহিকে সাজিয়ে এনেছে পার্লার থেকে। তোমাদের আজকে হেব্বি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আমিও সাজি এরকম করে। জারার কথা শুনে মাহি দুষ্টু হেসে বলে, ও তাই বুঝি? তোরও বুঝি বিয়ে করার ইচ্ছে যাচ্ছে? আন্টিকে বলবো নাকি? না না, বলা লাগবে না, আমি এমনিতেই ঠিক আছি। বলেই যারা দৌড়ে চলে যায় আর মাহি অবনীও হেসে দেয়। দেখতে দেখতে তাদের বিয়েটাও হয়ে যায়। তাদেরকে নিয়ে আসা হয় আদনান সাহেবের বাড়িতে। কেটে যায় মাঝখানে আরও কয়েক ঘন্টা। এখন রাত 12টা বাজে 2 মিনিট 4 সেকেন্ড হয়েছে। 2 রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আবির এবং আবিদ। এই শোন, বিড়ালটা ভালো করে মারবি কিন্তু, বেঁচে যেন না ফিরতে পারে। আবির চোখ গরম করে বলে, এই কি বললি তুই? আমি তোর বড় ভাই, এসব বলতে তোর লজ্জা করে না? আবিদ মুখ বাঁকা করে বলে, আসছে বড় ভাই, যা বিড়াল ভালো করে মারবি। বলেই আবিরকে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে আর নিজেও ঢুকে পড়ে নিজের রুমে। অবনী ইয়া বড় ঘুমটা টেনে বসে আছে বাসর ঘরে। আবির গিয়ে তার সামনে দাঁড়ায়। অবনী এসে তাকে পা ছুঁয়ে সালাম করে আবারও গিয়ে বসে পড়ে। আবির গিয়ে তার ঘুমটাটা তুলে নেয় আর এক নজর তাকিয়ে থাকে। অন্যদিকে আবিদ এবং মাহিরও সেম অবস্থা। সেও মাহির ঘুমটা তুলে দিয়ে এক নজরে তাকিয়ে থাকে। কি হলো? এইভাবে কি দেখো? তোমাকে। কেন, আগে কি কখনো দেখোনি নাকি? দেখেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর সাজে দেখিনি। কেন, আগে কি দেখতে খারাপ ছিলাম আমি? না, তবে আগের থেকেও সুন্দর লাগছে তোমাকে। যাও, লজ্জা করে না বুঝি আমার? ওরে আমার লজ্জাপতি রে। আবির অবনীর গাল টেনে দেয়। তখনই অবনী বলে, আই শোনো না। বলো। চলো না ছাদে যাই। এখন যাব, তাও এত রাতে? তো কি হয়েছে, চলো না। আচ্ছা চলো। তারা দুজন চলে আসে ছাদে। এসে তারা গিয়ে বসে পড়ে দোলনায়। অবনী দোলনাতেই আবিরের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। এই, তুমি কিন্তু আমাকে প্রপোজ করনি। তো কি হয়েছে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, সো কোনো প্রপোজ করা লাগবে না। আবিরের কথায় অবনী রাগ দেখিয়ে বলে, লাগবে না মানে? তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করবে। আচ্ছা বাবা, রাগ করছো কেন? করছি, কিন্তু কি দিয়ে করব? আমার কাছে তো কিছু নেই। দাঁড়াও, দিচ্ছি। বলেই অবনী তার হাত থেকে একটা চুড়ি খুলে দেয়। নাও, এখন করো। আবির অবনীর হাত থেকে চুড়িটা নিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ভালোবাসা কি তা আমি জানি না, ভালোবাসা কাকে বলে সেটাও জানি না, কিন্তু তোমাকে যেদিন প্রথম শপিং মলে দেখেছি তারপর থেকে নিজের কাছে কীরকম শূন্যতা অনুভব করি। তোমার প্রতি একটু আলাদা টান, আলাদা আকাঙ্ক্ষা অনুভব করি। এটা কি বলে আমি জানি না। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমার এক বন্ধু আমাকে বলেছিল এটা নাকি আমার আবেগ, ভালো লাগা, কিন্তু ভালোবাসা না। এটা কিছুদিন পরে কেটে যাবে, কিন্তু প্রথমে একটা মানুষের আবেগ দ্বারা শুরু হয় তার প্রিয় মানুষের কাছে যাওয়ার। আবেগ ছাড়া কখনো ভালোবাসা হয় কি না জানি না, কিন্তু আমার আবেগ দিয়েই ভালোবাসা হয়েছে তোমার প্রতি। সে ভালোবাসা থেকে আজকে আমরা নতুন জীবন চলা শুরু করেছি। আচ্ছা, তুমি কি হবে আমার বাবুর আম্মু? নিবি কি আমার এই অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব? হবে কি আমার সূর্য অস্ত্র যাওয়ার সময়টা দেখার সাথী? হবে কি আমার রাতের জ্যোৎস্না বিলাস করার সাথী? হবে কি আমার একই রাস্তায় পাশাপাশি হাতে হাত রেখে চলার সাথী? আই লাভ ইউ অবনী। অবনী আবিরের হাত থেকে চুড়িটা নিয়ে, হব তোমার বাবুর আম্মু। দায়িত্ব নিয়েছি তোমার অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়ার। সাথী হব তোমার সূর্য অস্ত যাওয়ার দেখার। হব তোমার জ্যোৎস্না বিলাসের সাথী। হব তোমার হাতে হাত রেখে চলার সাথী। আবির উঠে অবনীকে আগলে নেয় নিজের বাহু ধরে। অবনীও আজ নিজ ইচ্ছা আবদ্ধ হয়ে যায় আবিরের বাহু ধরে। এভাবে তারা কতক্ষণ ছিল জানা নেই। এই একটা ইয়ে দাও না। অবনী অবাক হয়ে বলে, ইয়েটা কি? পাপ্পি। আমি এখানে দিতে পারবো না, রুমে চলো। তারা দুজন চলে যায় নিজেদের রুমে। আজ এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন, নতুন করে গড়ে তোলা তাদের সংসারের স্বপ্ন। আচ্ছা, তারা হারিয়ে যাক না তাদের অতুল ভালোবাসায়।
দেখুক না তাদের নতুন সংসারের স্বপ্ন। সেখানে আমরা কাবাব মে হাড্ডি হমো কেন? জানতো এখন বহুত শুনে ফেলেছেন। আরে না না, একেবারে যাবেন না, অপেক্ষা করুন নেক্সট গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন।